নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। দেখুন, আজকে যা দেখলাম আমরা দিনভর, আক্রমণ পাল্টা আক্রমণ, যাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের সাংবিধানিক প্রধান বনাম রাজ্যের শাসক দলের সাংসদ। এরই মধ্যে আবার রামমোহন রায়কে নিয়ে উত্তর মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক একেবারে চরমে পৌঁছেছে। আর বিহারে এনডিএ ঝড়, মুখ্যমন্ত্রীকে এবার ট্যাগ করে নীতিশ কুমারের প্রশংসায় পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। কিসের ইঙ্গিত? দেখেন, এই প্রশ্ন যখন উঠছে তখন একাধিক প্রশ্ন রয়েছে এসএসসির আন্দোলনকারীদের মনেও। ডাক পেলেন না এসএসসির যোগ্য আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। কি হবে তাদের ভবিষ্যৎ? সরকার কি ভাববে তাদের কথা? এসআইআর নিয়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যেই কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। আর কি অভিযোগ রয়েছে তাদের, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু শুরুতেই আসবো, রাজভবনে বিজেপির ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল। দেয়া হচ্ছে বোমা বন্দুকও। রাজ্যপালের বিরুদ্ধে মারাত্মক বিস্ফোরক অভিযোগ তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ। পাল্টা সাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দিয়েছেন সিবি আনন্দ বোস। অভিযোগ ভুল হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যপাল। দেখুন, রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। 24 ঘন্টা আগেই রাজ্যপালের বিরুদ্ধে বেনজির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজভবনের জন্য দরজা খুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, রবিবার ভোর 5টা থেকে খোলা থাকবে রাজভবনের দরজা। সাংসদ, নাগরিক সমাজ ও সাংবাদিকরা এসে যাচাই করে দেখতে পারেন সংসদের অভিযোগ অনুসারে কোনো অস্ত্র ও গোলা বারুদ মজুদ আছে কিনা। আর যদি তা ভুল হয় তাহলে সংসদের কাছে রাজ্যবাসীর সামনে ক্ষমা চাওয়া এবং তার হিংসাত্মক মন্তব্যের জন্য বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পথ খোলা আছে। রাজভবনের বক্তব্য যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে রাজভবনে বোমা বন্দুকের মতন অস্ত্র মজুদ রয়েছে, তার প্রেক্ষিতে গোটা রাজভবন প্রত্যেকের জন্য খোলা আছে। তারা এসে খতিয়ে দেখতে পারেন যে রাজভবনে কোথাও কোনো রকম বোমা বন্দুক কিংবা অস্ত্র রাখা আছে কিনা। कोई भी आ सकता है। आपने देखा वैसे भी इसको तो जन राजभवन गवर्नर ने पहले बना दिया था, तो कोई व्यक्ति आ सकता है। स्पेशली कल तो बोला गया था कि आज सुबह 5 बजे से कोई मीडिया, सिविल सोसाइटी के लोग कोई भी आ सकते हैं। শনিবার এসআইআর এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রেক্ষিতেই রাজ্যপালকে বেনজির আক্রমণ শানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। পাল্টা কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন রাজ্যপালও। I even doubt and I will get it investigated. Is the Honorable MP creating an environment for likely violence during the election? See, shaken by the results of the Bihar election and also the pronouncements made by senior leaders in Delhi, if the MP feels rattled, that is his political misfortune. I am examining that, whether it amounts hate speech, whether it is meant. It is an inflammatory statement, certainly no doubt about that. But if it is a precursor, a curtain raiser to likely violence in the coming election, that will never be tolerated. This kind of irresponsible statements are meant to mislead the public. This kind of misleading statements should be controlled by my esteemed constitutional colleague, the Chief Minister. And I am sure that she will do that. সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক। আমিও দেখব, আইনকে সেটেল করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে পারেন আর তার বিরুদ্ধে কোনো কেস হবে না, এটারও একটা সমাধান চাই। লেট আস গো আপ টু সুপ্রিম কোর্ট এন্ড ডিসাইড দি ম্যাটার। শনিবার রাজ্যপালের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অথবা আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী।
আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনি তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। আগেও রাজ্যপালের সম্পর্কে উনি এটা বলেছিলেন, প্রত্যেক থানায় গিয়ে ডায়েরি করো। উনি এটা বলে থাকেন। আর এই রাজ্যপালের হাতে খড়ি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তো সেই হাতে খড়ি থেকেই বাংলা শিখে বাংলাকে চিনেছেন। তো সেভাবে তিনি কি করছেন সেটা উনি বুঝবেন। আর আমি রাজ্যপাল ভবনের কেউ নই। রাজভবনের কথা রাজভবন বলবে। তবে রাজ্যপালেরও এখন একটু চিন্তাভাবনা করার সময় এসে গেছে। যা শুরু হয়েছে চারদিকে, দ্য টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। কি করবেন রাজ্যপাল? রাজ্যপালের দিকেও কিন্তু রাজ্যবাসী তাকিয়ে আছে। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে লোকসভার অধ্যক্ষকেও তদন্তের অনুরোধ করা হবে। ব্রতদেব ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যপালকে আক্রমণ, তার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আবার তার পাল্টা রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে সেই আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি এখান থেকে রাহুলদার কাছে যাব। রাহুলদা, ওনার যে অভিযোগটা, একদম যখন প্রথম তিনি আক্রমণ করলেন রাজ্যপালকে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তখন তিনি কি বললেন? রাজভবনে বোমা বন্দুক। যদি সেই অভিযোগ থাকে এবং যদি সেই তথ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি তো আইনজীবী, থেকে থাকে, তাহলে তিনি তো প্রপার জায়গায় সংশ্লিষ্ট দপ্তরে সেই অভিযোগ করতে পারতেন, নাকি এইভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বেলাগাম ভাষায় আক্রমণ করতে হলো তাকে? করেই বা কি হবে? যদি প্রমাণ থাকেও বা কোথাও গিয়ে দাঁড়িয়ে বলেই বা কি হবে? দেখো, রাজ্যপাল এমন একটা পদ যেটা কিন্তু সাংবিধানিক সবচেয়ে বড় পদ যে কোনো রাজ্যের কাছে। আজকে সেই রাজ্যপালের পদ যেটাকে আমরা সত্যিকারের সম্মানীয়, তিনি কনস্টিটিউশনাল হেড রাজ্যের, এবং যখন তিনি শপথ নেন তিনি বলেন যেটা আমার সরকার। সেই জায়গায় সেই পদে বসে আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজ্যপালরা আলটিমেটলি এই বিজেপি সরকারের গভর্নমেন্টে, তুমি যদি ধারাবাহিকভাবে দেখো, কখনো এর আগে রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, পরবর্তীকালে মাননীয় উপরাষ্ট্রপতি হয়েছিলেন, তারপরে সিভি আনন্দ বোস, এই একটা মানে পরপর পরম্পরা বজায় রেখেছেন এবং আলটিমেটলি রাজ্যপালের জায়গায় পদ্মপালে পরিণত হয়েছে। কেন বলছি? রাজ্যপালকে দিয়েই তো এই সরকার, এই শাসক দল হাতে খড়ি দিয়ে দিয়েছে। সেটাই তো চাইবো, যে কোনো সরকার পাপিয়া চাইবে রাজ্যপালের সাথে অত্যন্ত যাতে সুসম্পর্ক বজায় থাকে। রাজ্যপাল যেহেতু কনস্টিটিউশনাল হেড, উনি কোথাও দাঁড়িয়ে এই রাজ্যের কোথাও সুসম্পর্কের জন্য ভাষা, এটা আমি বলি, আমাকে শেষ করতে দাও। যদি কোথাও কোনো রকম ডিসক্রিমিনেশন থাকে তাহলে সেটা গিয়ে উনি রিপোর্ট করতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্যপাল কোথাও দাঁড়িয়ে যেন নিজে একদম অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি, মানে রাহুল দা, আপনি যেটা বলতে চাইছেন যে রাজ্যের হয়ে রাজ্যপালকে কথা বলতে হবে, তাই তো? রাজ্যের হয় না, সেটা দাঁড়িয়ে মিডিয়া করা, সেটা দাঁড়িয়ে মিডিয়া বিবৃতি দেওয়া, সেটা দাঁড়িয়ে পলিটিক্যাল অ্যাঙ্গেলে প্রত্যেকটা রাজনৈতিক উত্তর দেওয়া এবং গিয়ে গিয়ে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি যাওয়া, সেখানে দাঁড়িয়ে যেখানে তৃণমূল কর্মী সবচেয়ে বেশি খুন হয়েছেন, উনি গিয়ে প্রভোগ করেছিলেন, একটা সময় প্রভোকেশন প্রভোগ মতো কথা বলেছিলেন। পরবর্তীকালে আমি শুধু স্নেহধারী কথা বলবো না মহিলাদের, বলে কোনো লাভ হয়নি, কারণ উনি রক্ষা কবচ নিয়ে বসে আছেন। আজকে যদি কল্যাণদার কাছে কোনো প্রমাণ থেকেও থাকে, তাতেও বোধহয় কোনো লাভ হবে না, কারণ উনি সাংবিধানিক শীর্ষে একজন মানুষ, তাকে সমালোচনা করাও সমস্যা। তাই বলে যেটা সত্যি তো বলতেই হবে। আমি জানি না কল্যাণদা কেন বলেছেন, কি প্রমাণ নিয়ে বলেছেন, আলটিমেটলি তদন্ত হবে, তদন্ত হোক এবং যাকে আইনি লড়াই চলুক, কিন্তু রাজ্যপালের উচিত একজন কনস্টিটিউশনাল হেড, যখন আপনি বলছেন একজন কনস্টিটিউশনাল হেড, সেই কনস্টিটিউশনাল হেডকে এরকম অসাংবিধানিক ভাষায় আক্রমণ করা যায় কি? আমি শতরূপার কাছে আসবো। দেখুন, এখানেও রাজ্যপাল একেবারে শেক্সপিয়ারের অ্যাক্ট 5 সিন 5 উল্লেখ করে বলছেন, টোল্ড বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। আমি বলছি যে এখানেই যে এটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ তো আমরা শুনছি, তার পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ পর্যন্ত বলছেন যখন বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজভবনে ঢোকেন, তখন তো কলকাতা পুলিশ গিয়ে তাদেরকে ইয়ে করতে পারে না, মানে সার্চ করতে পারে না, সেই ক্ষমতা তো কলকাতা পুলিশের থাকে না। পাপিয়া, ছোটোবেলা থেকে, যবে থেকে সিভিক্স পড়ছি তবে থেকে আমরা জানি যে রাজ্যপাল, গভর্নর অফ এনি স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং সেটা অত্যন্ত সম্মানীয় পোস্ট, এটা কনস্টিটিউশনাল পোস্ট। কিন্তু লাগাতার 3জন গভর্নর পরপর, এটা রাহুলদা নিজেই অবশ্য বলে আমি অবাক হয়ে গেলাম যে রাহুলদা এই ভাষায় কল্যাণ ব্যানার্জিকে ডিফেন্ড করছে রাজ্যপালের বিরুদ্ধে, যেটা কনস্টিটিউশনাল পোস্ট। এবং শুধু এই রাজ্যপাল নয়, একে তো হাতে খড়ি দিয়ে মানুষ করতে পারলে না, সেটা তো আলাদা, বাংলা পড়িয়ে মানুষ করতে পারলো না, সেটা আমি আলাদা ব্যাপার আমি ধরে নিচ্ছি।
কিন্তু আমি বলো আজকে ধানকারজি, আজকে কেশরীনাথ ত্রিপাঠী, ওনাদের সবাইকে নিয়ে প্রবলেম। তাহলে প্রবলেমটা কার হতে পারে? ওদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে প্রবলেম, ওদের চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে প্রবলেম, ওদের হাইকোর্টকে নিয়ে সমস্যা। একসময় বলেই দিল যে উচ্চ ন্যায়ালয় নয়, ওটা নাকি বিজেপির কার্যালয়। এই ধরনের ইডি, সিবিআই, এগুলো তো বলতে বলতে আমরা তো মানে কান পেকে গেছি শুনতে শুনতে। কিন্তু তুমি একটা কথা বলো, আজকের রাজ্যপালের স্বভাব, আমরা যতটা স্বভাব দেখেছি, স্ক্রিনে যতটা দেখেছি, টিভিতে যতটা দেখেছি, একদম শান্তশিষ্টভাবে ম্যাকবেথকে কোট করে বললো ইডিয়েটকে পর্যন্ত আমি ইনসাল্ট করতে রাজি নয়, কারণ কল্যাণ ব্যানার্জিকে ইডিয়েটের সঙ্গেও কম্পেয়ার করা যায় না, উইচ ইজ ভেরি কারেক্ট। আমরা টেলিভিশনে দেখেছি পার্লামেন্টে পর্যন্ত উনি স্পিকারকে অপমান করছেন, উনি পার্লামেন্টের বাইরে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অপমান করছেন। এইটা উনি লাগাতার সবাইকে, কল্যাণ ব্যানার্জি এরকম চোখ মুখ ফুলিয়ে একেবারে মনে হচ্ছে হিংস্র একটা প্রজাতি। কি আমি বুঝতে পারি না, এটা কি সমস্যাটা কি তৃণমূলের? আর কথাগুলো কি বলছে তুমি বলো। শোনো, আমি বিজেপি স্পোক্সপারসন, আমি না রাজ্যপাল না রাজভবন নিয়ে কোনো কথা বলবো, কিন্তু যেহেতু বারংবার এই কথাগুলো বলা হচ্ছে যে বিজেপি নেতাদের উনি নাকি অ্যালাউ করছেন, বিজেপিদের বাড়িতে যাচ্ছেন, বিজেপিরা নাকি কনভয় নিয়ে ঢোকে, বিজেপিরা নাকি এত কোনো সেন্ট্রাল গার্ড নিয়ে ঢোকে। শোনো, যখন রাজভবনে ঢুকতে হয়, কে কে ঢুকছে, সঙ্গে কে কে থাকবে, লিখিত দিতে হয়। তো সেই জন্য বিজেপি যেরকম ঢুকবে, তৃণমূলও সেরকম ঢোকে। আমি সাধারণ মানুষও যদি ঢুকি, তুমিও যদি রাজ্যপালকে শতরূপাদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাও বলছেন যে যদি ওনার এই যে অভিযোগ করছেন, ওনার এত তড়িঘড়ি এই বিবৃতি দেয়া বা এই রকম মন্তব্যের দরকার হলো কি? রাজ্যপালকে দিয়েছে, প্রায় দেয়া হলো কেন? আমরা আবার শতরূপাদির কাছে যাব, শতরূপাদি আসবো। তবে আরো একটা দিক নিয়ে আমি একটুখানি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথ, একটা বিষয় দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ একদম বিহারে জেতার পর, সেই ভাষণ, তারপর আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জঙ্গল রাজ নিয়ে আবার প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন। আর আমরা দেখলাম কিন্তু রাজ্যপাল সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন এবং তিনি বলছেন বিহারের ইলেকশনের পরে কি কোথাও গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন? দেখো, কল্যাণ এটা সচেতন ভাবে হয়তো পার্টি নির্দেশেই করেছে। মানে আমি বলছি যে বিহারের ইলেকশনের ইম্প্যাক্ট একটা নানাভাবে আলোচিত হচ্ছে। এই আলোচনাটাকে ডাইভার্ট করবার জন্য, পশ্চিমবাংলায় যাতে এই আলোচনাটা না থাকে, সেই কারণেই পার্টির তরফ থেকে হয়তো কল্যাণকে নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো মাঠে নেমে পড়ো, কোনো একটা বিতর্ক তৈরি করো। আমরা অতীতে বারবার দেখেছি কল্যাণ যখনই পার্টি কোনো ক্রাইসিসে পড়ে, তখন বিরোধী কোনো পক্ষকে ও টার্গেট করে এমন কিছু কথা বলে যেখানে আমরা সবাই অ্যাটেনশন দিতে থাকি বা মিডিয়া অ্যাটেনশন দিতে থাকে, ফলে মূল ইস্যুটা হারিয়ে যায়। ফলে বিহার ইলেকশনের ইম্প্যাক্ট পশ্চিমবাংলায় পড়তে পারে, এই আশঙ্কা থেকেই কল্যাণকে দিয়ে হয়তো পার্টি এই কথাগুলো বলিয়েছে এবং কল্যাণ সেই অনুযায়ী বলেছে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি কল্যাণে, যদি হাইপোথেটিক্যালি ধরি যে মানে রাজভবনে বোমা গুলি বন্দুক আছে বা এখান থেকে মানে হিংসা ছড়ানো হচ্ছে, তাহলে এই রাজভবনটা কিন্তু পশ্চিমবাংলায় মানে কলকাতা পুলিশের আন্ডারে। এবং তুমি মনে রাখবে কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের প্রধান মনোজ ভার্মা কিন্তু ঠিক উল্টো কথা বলছেন। তিনি বলছেন না, আমার তো এইসব জানা কিছু নেই। মানে আমার প্রশ্নটা হচ্ছে, যদি এটা রাজভবনে থাকে, এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ, বোমা গুলি থাকে, তাহলে তার দায়টা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি রাজভবনের সুরক্ষাই রাখতে পারেন না। রাজভবনের মধ্যেই যদি বোমাগুলি ঢোকে, তাহলে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তুমি ভাবো, কলকাতার বুকে রাজভবনে যদি বোমা গুলি বন্দুক থাকে, তাহলে বুঝতে হবে তৃণমূল শাসনকালে যে নৈরাজ্য তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে, সারা জেলায় জেলায় বোমা গুলি বন্দুক যেভাবে পাওয়া যাচ্ছে, সেই কনটেক্সটে রাজভবনেও যদি পাওয়া যায়, তাহলে বাঙালি কিন্তু সত্যিই নিরাপদ নয় এবং খুবই ডেঞ্জারাস অবস্থায় বাঙালি কিন্তু রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি করছেন? রাজভবনে বোমা গুলি ঢুকছে আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে আছেন। তার তো পদত্যাগ করা উচিত। কলকাতার বুকে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে, বোমা গুলি বন্দুক রাখছে রাজভবনে, আর স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদে থাকবেন, এটা হতে পারে না। দুটো একসাথে চলতে পারে না। এবং কোন রাজনৈতিক সংস্কৃতি আপনারা দেখাচ্ছেন? যদি এটা ফলস করে থাকেন যে এটা রাজনৈতিক কৌশল হিসাবে আমি বলছি, তাতেও পশ্চিমবাংলার সংসদীয় ব্যবস্থাটা কি আদতেও ভালো হচ্ছে? কত কুৎসিত রাজনীতি, আরো কত কুৎসিতে নিয়ে যাবেন আপনারা। পশ্চিমবাংলার বাংলা বাঙালিকে যে রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা নিয়ে যাচ্ছেন, সেটা বাঙালির জন্য কতটা
আরো গভীর থেকে গভীর ক্ষত হচ্ছে, বাঙালি জীবনের কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সংস্কৃতি আপনারা নিয়ে যাচ্ছেন তার ফলে কিন্তু আমি বলছি আগামী কয়েকশো বছর বাঙালি একেবারে যেটা বিশ্বনাথ দা বলছেন রাজ্য বলবেন রাজ্যপাল সংঘাত আজকে নতুন নয়, একেবারে বেনজির সংঘাত আমরা এর আগেও দেখেছি। আর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বেনজির ভাষায় নিশানা করলেন, পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। এরপরও আক্রমণ শানাতে ছাড়লেন না তৃণমূল সাংসদ। রাজ্যের সাংবিধানিক ও শাসক দলের সাংসদের বাকযুদ্ধে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। দেখুন প্রতিবেদন, তারপর আসছি আবার আলোচনা। আমিও মামলা করব ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। is most welcome. রাজ্যের সাংবিধানিক প্রধান বনাম রাজ্যের শাসক দলের সাংসদ, রাজ্যপাল সিভি আনন্দ বোস বনাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত তুঙ্গে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। পাল্টা জবাব দিতেই সোমবার ভোর থেকে রাজভবনের দরজা খুলে দিয়েছেন রাজ্যপাল। These are all very serious allegations made by an honorable member of parliament. So I thought it's better that I throw Rajbhavan open for public scrutiny. Media can come, citizens can come and see for themselves whether there is any arms and ammunition stored here, and also whether any criminals are harbored here. কিন্তু অবস্থানে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উল্টে আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়েছেন তিনি। এটা দেখার জন্য ওনাকে রাজভবন খুলতে হবে কেন? আর আমি তো বলিনি যে ও তো বিজেপির লোকেদের তো দেয়, তো যখন বিজেপির লোকেরা আসে তখন ও নিয়ে আসে, জোগাড় করে, তখন সে দেয় বিজেপির ক্রিমিনালদের। আর কলকাতা পুলিশের ক্ষমতা আছে, গভর্নর যে লোক আছে তাদেরকে সার্চ করবে। সংবিধান বিরোধী লোক তো রাজ্যপালের উচিত দেশের আইন অনুযায়ী কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওম বিড়লা সাহেব, স্পিকার সাহেব, তারও উচিত। সব হচ্ছেটা কি? আজ পর্যন্ত আমার জানা নেই দীর্ঘদিন রাজনৈতিক জীবনে যে এইভাবে কোনো রাজনৈতিক দলের এবং জনপ্রতিনিধি রাজ্যপালকে এই ভাষায় আক্রমণ করে। এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। তৃণমূল সাংসদের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজভবন। শনিবারই বিবৃতিতে বলা হয়, এখনই তদন্ত করা দরকার কিভাবে তারা রাজভবনের মধ্যে অস্ত্র এবং গোলা বারুদ ঢোকানোর অনুমতি দিল। Rajbhavan security is under the state police. So if a ruling party MP makes a claim that illegal arms and ammunition are stored here, it means he is expressing openly his distrust of the Calcutta police. Does it reflect the Honorable MP's lack of confidence in his own government? Is it a public statement on the sly criticizing the Home Minister who happens to be the Chief Minister herself? তার লোকজনকে কে গায়ে হাত দেবে ভাই? কলকাতা পুলিশের গভর্নর, রাজ্যপাল ভবনের গাড়িগুলোতে কে হাত দেবে? কার ক্ষমতা আছে? ওর গায়ে কে যাবে সাহস করে? দলের সাংসদের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনি একজন সিনিয়র নেতা, তিনি একটা অভিযোগ করেছেন মানে তিনি নিশ্চয়ই সেটা বলেছেন। রাজ্যপাল তিনি তদন্ত কথা বলছেন, কিন্তু তদন্তটা তাঁরই অভিভাবকদের হাতে রাখতে চাইছেন। এ কেমন হলো? কল্যাণ আগে নিজের দল থেকে ক্রিমিনালদের সরানোর ব্যবস্থা করুন, ক্রিমিনাল মুক্ত তৃণমূল করুন। রাজভবন থেকে অস্ত্র দেওয়া হচ্ছে, এই সমস্ত কথা বলে এর কোনো প্রামাণ্য তার কাছে আছে? যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। রাজভবনে কি কোনো আর্মস, অ্যামুনিশন বা কোনো বিস্ফোরক এগুলো কি কোনোভাবে রাজভবনের ভেতরে যায়? একজন সাংসদ অভিযোগ তুলছেন, এরকম কি আদৌ হয়? না, এইরকম আমাদের নলেজে অ্যাটলিস্ট নেই। কিছু যদি থাকে সেটা আমরা দেখে বলতে পারো। সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ডহীন রাজ্যপাল বলেছিলেন, কিন্তু এবারে যা যা বললেন অনেকেই বলছেন যে তার সমস্ত সীমা অতিক্রম করে গেছে। আমি এখানেই সমীরদার কাছে আসবো। সমীরদা, একেবারে বেলাগাম আক্রমণ করলেন রাজ্যপালকে, একটা সাংবিধানিক পদকে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, সেটারও ভাষা আপনি শুনলেন, কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন। দেখো, সত্যি কথা বলতে গেলে আমার মায়া হয় এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখলে, যে যাদের ব্যক্তিগত গুণ আছে। উনি একজন প্রতিষ্ঠিত লয়ার। প্রথম কথা, কল্যাণদা যদি প্রোগ্রামটা এখন দেখেন, ওনাকে আমি বলতে চাই, উনি একটা কথা বলতে ভুলে গেছেন। উনি বললেন বোমা বন্দুক রয়েছে রাজভবনে। উনি তো প্রথমটাই বলতে ভুলে গেলেন, বিশাল একটা কামান রয়েছে।
সেটা তো বলতেই ভুলে গেলেন। যে যে একজন এমপি যাকে আমরা সাংসদ তৈরি করি, মানুষ ভোট দেয়, তাদের যদি এই ধরনের মানে আমি কি বলবো ইমব্যালেন্সড কথাবার্তা হয়, যে কি কোন পরিপ্রেক্ষিতে কি বলতে হয় সেই বোধ জ্ঞান না থাকে, সে যদি বলে যে রাজভবনে এরকম বোমা, প্রথম কথা উনি আমাদের পুলিশ মন্ত্রীকে বলেননি কেন? দ্বিতীয় কথা রাজ্যটাকে ওনারা কোথায় নিয়ে যাচ্ছেন, কথায় কথায় যে কোনো লোককে তারা অপমান করেন, কথায় কথায়। এটা কোন সংস্কৃতি? এবং উনি বলছেন কি, আমি নোট করলাম, বিজেপির সমস্ত ক্রিমিনালদের নাকি ওখানে গিয়ে থাকে। আরে তো ওদের উচিত হলো ওই শওকত মোল্লা, আরাবুল, এদের সমস্ত ওই তৃণমূলের সন্ন্যাসীদের নিয়ে রাজভবনে রাখা, এদের উচিত। কেন ওনার ধারণা আছে, খুব ভালো মতো আছে কল্যাণদাকে আমি যথেষ্ট ভালোবাসতাম, যখন দেখতাম উনি মায়ের সামনে কাঁদছেন, আর সত্যি মতো একজন ভক্ত মানুষ, সেই ভক্ত মানুষের মুখের এই বিবৃতি, এটা হাস্যকর, লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। কেন? বারবার বলছি, উনি নিজে জানেন যে আজকে পশ্চিমবাংলাটাকে অশান্ত কারা করে রেখেছে। উনি বারবার একটা কথা বলছেন, বিজেপির লোক, দেখুন আমি বিজেপি করি না, সিপিএম করি না, কোনো পার্টি করি না, আমি প্রকাশ্যে বলছি, কিন্তু সত্যি কথাটা বলতে আমি কখনো ভয়ও করি না। যেখানে বারবার বলছেন যে রাজ্যপাল বিজেপির কে মারা গেছে সেইখানে গেছে, তা রাজ্যপাল গেছেন কোন অন্যায় করেছেন? উনি তৃণমূলের যখন যারা মারেন তাদের বাড়িতে গেলে রাজ্যপালকে অ্যালাউ করবে? এখান থেকে এখানে গেলে রাজ্যপাল সম্বন্ধে কী ধরনের বিবৃতি দেওয়া হয়? যেখানে মালদাতে ওই ধরনের নৃশংস খুন হয়েছিল, সেটা আমি প্রকাশ্যে বলছি না, এবং সেটা বাংলার মানুষ জানে, যেখানে সরকার কোনো স্টেপ নেয়নি, সেখানে যদি রাজ্যপাল সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় ক্ষণিকের জন্য, তো সেটা কি কোন অন্যায় ছিল? আজকে তৃণমূল যেভাবে গোটা পশ্চিমবাংলাটাকে অশান্ত করে দিয়েছে, কথায় কথায় তারা বোমাগুলি তাদের কাছে কোনো কিছু না, কলকাতা শহর নিরাপদ নয়, তাদের মুখে এই সমস্ত কথা মানায় না। এবং বারবার বলছি, অশিক্ষাটা সত্যিকারের শিক্ষা নয়। আপনারা যারা ভাবেন, যারা রাজনীতি করেন যে আপনারা বাজে কথা বলবেন, সেটা পাবলিক হাততালি দেবে, এটা আপনাদের ভুল ধারণা। সেটা বারবার প্রমাণ হয়েছে। বিহার ভোট কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিল যে উন্নয়নটা আসল দরকার। একদম সমীরদা, যখন বিহারের ভোটের প্রসঙ্গ তুললেনি, তখন এই বিষয়ে এই প্রতিবেদনটা আমাদেরকে এই মুহূর্তে রাখতেই হবে। কারণ একদিকে যখন দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল প্রধানমন্ত্রীকে একেবারে কুরুচি ভাষায় আক্রমণ করছেন, অন্যদিকে বিহারের ভোটের কথা যদি ধরি, নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। দেখুন। বিহারে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর জোট। উল্টো দিকে হাফ সেঞ্চুরিরও ধারে কাছে পৌঁছতে পারেননি তেজস্বী যাদব, রাহুল গান্ধী। মহাজোটের মহাপরাজয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক একাধিক দল ও ব্যক্তিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিহারবাসীকে অভিনন্দন, তাদের যে সরকার প্রাপ্য, যে সরকার গড়ার জন্য ভোট দিয়েছিলেন, সেই সরকারই পেয়েছেন তারা। বিহারের সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার দীর্ঘ সময় বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা। উনি বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। তার সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ। জয় বিহার, জয় হিন্দ। নীতিশ কুমারের সঙ্গে তার একাধিক ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। বিহারি বাবুর বিহার কা লাল্লার প্রশংসায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি, জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি, তাকে রেসপেক্ট করেছেন। বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। দুবারের সাংসদ কেন এনডিএর মুখ্যমন্ত্রীর, বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন, অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে। বিজেপির হয়ে পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। পরে কংগ্রেস ঘুরে তৃণমূলে যোগ দেন। বিহারের জয়, যেই জয়ের মধ্যে প্রশ্ন রয়েছে, যেই জয়ে বিহারের বুকে এসআইআর এর নাম করে ভোট চুরির অভিযোগ রয়েছে, সেই জয়কে যদি ওনার সার্টিফাই করতে হয়, ওনার এটাও মাথায় রাখা উচিত উনি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত সাংসদ। ওনার কোনো পোস্ট করা মানে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের লাখো লাখো কর্মী, সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব, তাদের কাছে এটা কিন্তু আঘাতদায়ক।
বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দেবেন, বিজেপির সঙ্গী তৃণমূলের শত্রুঘ্ন সিনহার মধ্যে নতুনত্ব কি আছে? বাড়ি একটা আরএসএস এর, কোনো ঘরে বিজেপি আছে তো কোনো ঘরে তৃণমূল আছে তো কোনো ঘরে জেডিইউর নীতিশ কুমার আছে। এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বিহারী বাবুর বিহারের প্রতি অভিনন্দন। শত্রুঘ্ন সিনহাকে ঘিরে তৃণমূলের অস্বস্তি এই প্রথম নয়। তৃণমূল নেত্রী বারবার স্পষ্ট করে দিয়েছেন, কে কি খাবেন কে কি পড়বেন তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই আমিষ নিরামিষ নিয়ে শত্রুঘ্ন সিনহার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। এবার নীতিশ কুমারকে নিয়ে তার মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। রুমা পাল, কৌশিক গাতাই ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা বিহারের যে জয়, বিজেপির যে জয়, তারপর আমরা দেখেছি বঙ্গ বিজেপির একের পর এক নেতা তারা একটাই কথা বলেছেন, এবার পালা বাংলার। সেখানে আবার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করছেন। রাহুল দা, মানে এ তো তৃণমূলের অস্বস্তি আরো বাড়লো। দেখো, আমরা বিহারের 7 কোটি 42-এর জায়গায় 7 কোটি 45 লক্ষ লোক কি করে ভোট দিল এ প্রশ্ন করব, এসআইআর নিয়ে প্রশ্ন করব। প্রশ্ন বিভিন্ন রকম আছে, আতস কাছের তলায় প্রশ্ন থাকবেই। কিন্তু আজকে দাঁড়িয়ে ঠিক যেমনভাবে সমীরদা বলছিলেন একটু আগে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে রাখতে একজন সাংসদ, ঠিক তেমনি কল্যাণদা নিজের কথা বলেছেন, ঠিক তেমনি শত্রুঘ্ন সিনহাকেও মনে রাখতে হবে, বা রাজ্যপালকেও মনে রাখতে হবে। যেমন তিনি রাজ্যপাল, তার কোনো রাজ্যপাল সুলভ নয়, এমন আচরণ করা ঠিক নয়। ঠিক তেমনি শত্রুঘ্ন সিনহা কিন্তু তৃণমূলের সাংসদ, সুতরাং দেড় হলে সাংসদ হয়েছেন, এরপরও তার কথাগুলো মনে রাখা ছিল যিনি কোন দলের সাংসদ, উনি কেন বলেছেন। আমি শেষ করি সমীরদা, আমি জানি না কেন বলেছেন, এটা দলের কথা নয়, এবং উনি যে বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত মত, ওনার ব্যক্তিগত মত উনি কি কেন ব্যক্ত করলেন আমার জানি না। কিন্তু এই দল থেকে বেরিয়ে এসে করাটাই বোধহয় সমীচীন হতো। দলের থেকে এই ধরনের মন্তব্য করাটা কতটা ঠিক আমার জানা। আমি শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি হাসছেন দেখে মনে হলো তাহলে মানে ভালোই লেগেছে, মানে এটা তো কাঙ্ক্ষিতই ছিল, এরকমই তো মন্তব্য করা উচিত। মানে যেটা শত্রুঘ্ন সিনহা যে কথা বললেন, এটা কি নতুন ইঙ্গিত কিছু পাচ্ছেন, নতুন কোনো সমীকরণের আভাস? না, আমি জানি না, আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না। আমি এইটুকু শুধু বলতে পারবো যে তৃণমূল যে বারবার বলে যে আমরা নাকি বহিরাগত দল, আমরা নাকি বাইরে থেকে এসছি, আমরা নাকি বাংলা বিরোধী অমুক তমুক, ওদের নিজেদেরই এমপি যে কতগুলো বহিরাগত, এবং ন্যাচারালি যে স্টেট থেকে এসছে সেই স্টেটের যদি সত্যি করে বিকাশ হয়, সত্যি করে উন্নয়ন হয়, সেইখানে যদি সঠিক রায় মানুষ দেয়, তো সেই স্টেটের মানুষ ন্যাচারালি সে উল্লাসিত হবে। উনি তো শত্রুঘ্ন সিনহা তো নিজেই বলেছেন যে বিহারী বাবুর জন্য কমপ্লিমেন্ট দিয়েছে। এর বাকিটা এবার তৃণমূল বুঝবে। আমি শুধু আরেকটা কথা একটু বলতে চাই, বিশ্বনাথের যেটা বললেন যে সত্যি আজকে রাজভবনে অ্যাকিউজেশন মানে পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে অ্যাকিউজেশন, সেটা জেনে শুনে রাজ্যপাল খুব সুন্দর উত্তর দিচ্ছে। তুমি বললে না জট করে বিবৃতি দিয়েছে, বিবৃতির মধ্যে কিন্তু উনি দুটো লাইন এও বলেছেন যে মুখ্যমন্ত্রী ওনার কলিগ, উনি এটা সামলাবেন, উনি এটার উত্তর দেবেন। একদম, মানে আমাদের বলতে হয় রাজনীতিতে সত্যি সবই সম্ভব। আসবো প্রত্যেকের কাছে, একদিকে যেরকম কুরুচিকর ভাষায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, আবার অন্যদিকে দেখুন শত্রুঘ্ন সিনহা তিনি আবার নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করছেন। আমি পার্থদার কাছে যাব। পার্থদা, মানে আমরা জানি আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি বিহারে, মানে তার জন্ম, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন, তারপরে আবার কংগ্রেস ঘুরে তিনি তৃণমূলে যোগ দেন, মানে তিনি বিহারী বাবু। কিন্তু দেখুন যখন বঙ্গ বিজেপি নেতা একের পর এক যখন বলছেন যে এবার পালা হচ্ছে বাংলার, তখন তার এই মানে পাশে দাঁড়ানো কিভাবে দেখছেন? মানে কেন, কোনো ইঙ্গিত কি পাচ্ছেন, কোন নতুন সমীকরণ? ইঙ্গিত কিছু পাওয়া যাচ্ছে না, একটাই বোঝা যাচ্ছে, আপনি বললেন যে বিভিন্ন ঘর ঘুরে তৃণমূল কংগ্রেস এসছেন শত্রুঘ্ন সিনহা, ফলে তার মধ্যে একটা হচ্ছে যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। ফলে এখন একটা জিনিস হয় যে তৃণমূল বা বিজেপিতে এটা নতুন কিছু নয় যে ঘর বদলটা, আপনি যদি দেখেন যে বিজেপি থেকে তৃণমূল বা তৃণমূল থেকে বিজেপি, এটা অহরহ চলে। এবং সেক্ষেত্রে একটা অসুবিধা হয় যে বহু ক্ষেত্রে বয়স যাদের হয় তাদের একটা হ্যাংওভার প্রবলেম থাকে, যে বহুদিন ধরে হচ্ছে যে বিজেপিতে ছিলেন, তারপরে তিনি তৃণমূলে জয়েন করলেন, তখন বুঝতে অসুবিধা হয়। যেমন মুকুল রায় এক সময় বলেছিলেন, দেখবেন এই কিছুদিন আগেও যে বলেছিলেন যে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে যা তৃণমূল তাই বিজেপি, একটা প্রায় ওরকম আর কি বলবো যে ভগবানের ঢঙে আর কি যেভাবে কথা বলেন উনি মনীষীর মতো করে বলেছিলেন। ফলে এই যে এই ইঙ্গিতটা আসলে তৃণমূল এবং বিজেপি, ঘাসফুল বা পদ্মফুল, কমন পয়েন্ট হচ্ছে যে দের ইজ এ ফুল, ফলে এবার এটা ইন্টারচেঞ্জেবল ফুল। এবং এই কারণে আমি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর আগের এপিসোডে আপনারা যেটা রাজভবন বলছিলেন, সেখানেও আমি আবারও বলছি যে আমাদের কি বলবো কল্যাণবাবু
তিনি যদি তৃণমূলকে রিপ্রেজেন্ট করেন, না আমি আবার বলছি শত্রুঘ্ন সিনহা আমি বললাম তো নাম নয়, একটা লক্ষণ মাত্র। একদম, আমি সমিতদার কাছে আসবো। সমিতদা এটাই কি বলতে তিনি বাকি রাখলেন যে আমি তোমাদেরই লোক, বা আমিটা যদি আমরা হয় বহু বচনে? পরিষ্কার বলছি পাপিয়া, আমি পরিষ্কার বলছি, আমি এটার মধ্যে কোনো রকম রাজনীতি দেখছি না। যেটা আমরা সাধারণ মানুষ আশা করি, যে ধরা যাক যেমন ইভেন একটা ক্রিকেট খেলাতে যখন কেউ সেঞ্চুরি করে, তখন যাদের এগেনস্টে সেঞ্চুরি করলো তারা অবধি তাকে অ্যাপ্রিসিয়েট করে। আমার কথা হলো শত্রুঘ্ন সিনহা একজন এমন মানুষ, ওনার ব্যক্তিগত জীবন আমার জানার দরকার নেই, উনি কোন রাজনীতি করেন সেটাও আমার জানার দরকার নেই, যদিও আমরা জানি। কিন্তু উনি তৃণমূলের সাংসদ দেখে উনি কোনো বিহারে ভালো কাজ হয়েছে, বিহারের মানুষ ভালো একটা আবার সরকার পেল, এইটা বলতে পারবেন না। এই মানসিকতা নিয়ে যারা ওই ধরনের নোংরা রাজনীতি করে তাদের সম্পর্কে আমার ডাউট আছে। না না কি করলে সেই শিক্ষকদের কথা বলতেই হবে, কারণ দেখুন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য 20,000 নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। শিক্ষামন্ত্রী এক্সএনটেলে জানিয়েছেন 18 নভেম্বর থেকে শুরু হবে উত্তীর্ণদের নথি যাচাই, কিন্তু যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, যারা লাগাতার আন্দোলন করেছেন, তালিকায় নাম নেই সেরকম বহু চাকরিহারা শিক্ষকের। কি হবে তাদের ভবিষ্যতে? দেখুন, যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি। এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা, তিনি ডাক পাননি, তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন? যারা 11-12 শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারলেন না, তাদের ভবিষ্যৎ কি হবে? 3 বছর 3 মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে নিয়োগ জট এখনো কাটেনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে যারা চাকরি হারিয়ে পথে বসেছেন, তারা ফের নতুন করে পথে নামার কথা ভাবছেন। যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি। এই চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। শনিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেই তালিকা প্রকাশ হতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। কারণ ইন্টারভিউয়ের জন্য নথি পরীক্ষার জন্য ডাক পাননি চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেকেই। যারা অযোগ্য বলে চিহ্নিত নন, তাদের ভরসা এখন শুধুমাত্রই নবম দশমের রেজাল্ট। কিন্তু প্রশ্ন উঠছে, নবম দশমেও যদি ডাক না পান, শুধুমাত্র একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন এমন যাদের নাম নেই এই তালিকায়, তাদেরই বা ভবিষ্যৎ কি? ব্যক্তিগতভাবে 11-12-এ ডাক পাইনি, আমার 3 নম্বর কম এসেছে কাট অফের থেকে। এখন সামনে নবম দশমের রেজাল্ট, আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। চাল থেকে কাঁকড় আলাদা না করায় আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 জনের। রাত দিন এক করে রোদ বৃষ্টি চোখের জলে রাস্তায় বসে থাকতে হয়েছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হলেও ফের যোগ্যতা প্রমাণে পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের। সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে গত 7ই সেপ্টেম্বর। সেই পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। যারা দুটি পরীক্ষাতেই বসেছিলেন কিন্তু ভেরিফিকেশনের ডাক পাননি, তারা সেই ফলের দিকে তাকিয়ে। এখনো অনেকটা পথ পেরোতে হবে। ইন্টারভিউ আছে, ডেমনস্ট্রেশন আছে। একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমাদের তবু একটা চান্স থাকলেও জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিছু বলার নেই। সরকার দেখুক নিরপরাধ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয়, আজও তারা লড়ছে। পুরনোদের পাশাপাশি ক্ষুব্ধ নতুন চাকরি প্রার্থীদের একাংশ। অভিযোগ, লিখিত 60-60 পেয়েও ডাক পাননি অনেকে।
লিখিত পরীক্ষায় 60-এ 60 পেয়েও তারা নাম তুলতে পারেনি। এটা কেন? কেউ 100-তে পরীক্ষা দেবে, কেউ 90-এ পরীক্ষা দেবে, এটা তো হয় না। কারণ ওনাদের 10 নম্বরে পূর্ব অভিজ্ঞতা, শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর দেওয়া হচ্ছে। তাহলে আপনারা বলে দিতে পারতেন যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসো না, আমরা শুধুমাত্র ইন সার্ভিসদের মধ্যেই পরীক্ষা নেব এবং ওদেরকেই চাকরিটা দেবো। তাহলে আমরা বসতাম না। তাহলে আমরা প্রতারণার শিকার হলাম এসএসসির তরফ থেকে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছুই নিয়ম মেনে করা হচ্ছে। শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামী 18ই নভেম্বর থেকে শুরু হবে। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশের শূন্য পদ 12,445, 20,000 নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রতি 10টি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাক পাবেন 16 জন। কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি এখান থেকে সরাসরি আমাদের সঙ্গে ফিরদৌস আমিম রয়েছে, আমি ফিরদৌসদার কাছে যাব। ফিরদৌসদা, প্রশ্ন একটাই, যাদের নাম নেই, অর্থাৎ যাদের 9টা বছর এমনি চলে গেল, নষ্ট হয়ে গেল, তাদেরকে আবার যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষা দিতে হলো এবং সেখানে তাদের নাম এলো না, কি হবে এবার তাদের? আর এমনিতে আমরা জানি, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে অতিরিক্ত 10 নম্বরের জন্য আরও একটি মামলা চলছে। দেখুন, 10 নম্বর যে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত মামলা আগামী 28 তারিখ কলকাতা হাইকোর্টে রয়েছে। তার আগে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। এক পক্ষের বক্তব্য হচ্ছে যে এই মামলাটি অলরেডি অ্যাডজুডিকেটেড হয়ে গেছে সুপ্রিম কোর্টে, আর এক পক্ষের বক্তব্য হচ্ছে না, সুপ্রিম কোর্টের সামনে রুল চ্যালেঞ্জ বিষয়টি আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে না, এই বিষয়ে অ্যাডজুডিকেশন হয়নি, বিশেষ করে 10 নম্বর সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে শোনা উচিত। এটি 10 নম্বর সংক্রান্ত, কিন্তু তার বাইরেও দেখুন সুপ্রিম কোর্ট বলেছে 31 তারিখের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে। তার অর্থ এই নয় যে দুর্নীতিপূর্ণ নিয়োগ আবারও হবে। আমি এক্সপিরিয়েন্সের নাম্বার দেব, স্বাস্থ্য দপ্তরে চাকরি করেন তাকে, আমি এক্সপিরিয়েন্সের নাম্বার দেব প্রাথমিক শিক্ষকতা করেন তাকে, আমি এক্সপিরিয়েন্সের নাম্বার দেব স্যাক টিচারকে, টেন্টেড লিস্টে নাম থাকা ব্যক্তি তার নাম আবার পুনরায় লিস্টে তুলে তাকে ইন্টারভিউ দেওয়ার বন্দোবস্ত করব। ডকুমেন্ট ভেরিফিকেশন বলবেন, এর পরে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, হয়তো স্বগতোক্তির মতো বলবেন, এসএসসি বলবেন, কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন তো আগেই করা যেত। ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন করে 50 জনের নাম হয়তো বাদ যাবে, তাহলে কি হবে? এই লিস্টটাকে আবার পুনরায় 50 জনকে ডাকতে হবে, পুনরায় লিস্টটাকে আবার তৈরি করতে হবে। এটা প্রয়োজনই পড়তো না যদি প্রথমেই ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারপরে লিস্টটা তৈরি করতেন। আচ্ছা, এত কষ্ট করে রুল তৈরি করার কি প্রয়োজন হয়েছিল? 2016 সালে তো একটা রিক্রুটমেন্ট রুল ছিল, সেই রুল মোতাবেক আবার নতুন করে রুল তৈরি করার থেকে সেই রুল মোতাবেক নিয়োগটা করে নিলেই সবটা চুকে যেত। কিন্তু না, এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়ার মধ্য দিয়ে আসলে কি এনশিওর করলেন? দেখুন, যদি সুপ্রিম কোর্ট দেখতো যে টেন্টেড লিস্ট সম্পূর্ণ হয়ে গেছে, যে এর বাইরে একজনও টেন্টেড নেই, তাহলে কি বলতো যে এইগুলোকে বাদ দাও এবং বাদ বাকিদের চাকরিতে রেখে দাও, সেটা তো করেনি। তার মানে যারা ওই টেন্টেডের বাইরের অংশ, তাদের মধ্যেও কিন্তু কিছু টেন্টেড রয়ে গেছে। আসল উদ্দেশ্য হচ্ছে ওই 10 নম্বর দিয়ে সেই যারা অচিহ্নিত দাগী তাদেরকে আবার পুনরায় সার্ভিসে ঢোকানো, সেই উদ্দেশ্য নিয়ে আসলে এই 10 নম্বরটি দেওয়া হয়েছিল এবং সেই উদ্দেশ্য নিয়ে রুল ফ্রেমিং করা। সরকারের উদ্দেশ্য যদি দুর্নীতি করা হয় এবং তার জন্য আইনের ব্যবহার করেন, তাহলে যা হওয়া এই ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। এবং এই যে ধরুন, আপনি কতটা ভিজিলেন্ট থাকতে পারেন? এই যে যখন কাল থেকে লিস্ট বেরিয়েছে, এই ক্যান্ডিডেটরা একটার পর একটা উদাহরণ আমাকে পাঠাচ্ছে। বিশ্বনাথদার কাছে আসবে। বিশ্বনাথদা, রাত দিন এক করে, রোদ বৃষ্টি চোখের জলে দিনের পর দিন তারা রাস্তায় বসে থেকেছেন, এই চাকরিহারা শিক্ষকরা, এই যোগ্য শিক্ষকরা। তারপর তাদের সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের পরীক্ষায় বসতে হলো আবার যোগ্যতা প্রমাণের জন্য। এরপর এদের কি হবে? এদের পাশে দাঁড়াবে না সরকার? বাঙালি জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এই শিক্ষক দুর্নীতি, শিক্ষক পদের দুর্নীতি। এত বড় দুর্নীতি স্বাধীন ভারতবর্ষে কোথাও হয়নি। বাংলাতে যে দুর্নীতি আমরা দেখেছি, শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা শুরু করে সমস্ত শিক্ষা দপ্তরটাই মানে জেলে ছিল। এইরকম একটা অবস্থাতে আমরা আশা করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন অনেকটা দায়িত্বশীলভাবে এক্সামিনেশনটা দুটো পার্ট, একটা হলো ভ্যালিডিটি হতে হবে, আর একটা হলো অবশ্যই রিলায়েবিলিটি। ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি দুটো জায়গায় কিন্তু প্রশ্নের মুখে উঠে এসেছে। একটা তো তুমি যেটা বললে, যেটা যে যারা মানে শাসক দলের জন্য দুর্নীতির জন্য যারা চাকরি হারালো, তাদেরকে তুমি অন্তর্ভুক্ত করতে পারছো না, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? এটা তো একটা দিক। এবং দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে আরো বেশি বিষয়, ধরো এই আমার ক্লাসের ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছিল ফ্রেশার, তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে 60-এ 60, তারপরেও তাদের স্থান নেই, কারণ
কাটমার্ক 60-এরও বেশি। অর্থাৎ সম্পূর্ণ মাত্রায় নম্বর পাওয়ার পরেও যদি কেউ ডাক না পায়, সেই সমস্ত ছেলেমেয়েরা তো হতাশ হবেই। তারা সত্যি প্রশ্ন তুলছে আমাদের তাহলে কেন অ্যাপ্লিকেশন বা আবেদন নেওয়া হলো? সর্বোচ্চ এর বেশি তো নাম্বার আমরা পেতে পারি না। সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরেও কাটমার্ক বেশি হয়, আমরা ডাক পেলাম না। তাদের মধ্যে একটা হতাশা, এবং ইয়ং জেনারেশন, অল্প বয়সী ছেলেমেয়েরা ভীষণ হতাশাগ্রস্ত হয়েছে। তারা প্রশ্ন তুলেছে আমাদের নিয়ে তামাশা করছেন, আমাদের নিয়ে তামাশা করছেন, আর আমাদের থেকে যে আপনারা টাকা নিয়েছেন ফর্ম ফিল আপের নাম করে, সেই টাকা ফেরত দেওয়া উচিত এখন। এবং এদেরকে নিয়ে তামাশা করার জায়গা নেই। বেকারদের নিয়ে পশ্চিমবাংলা সরকার এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ছেলেখেলা করছে, আমি বলছি যে এটা আমরা শিক্ষক হিসাবে অনুভব করছি, এবং প্রতিনিয়ত আমাদের বারবার মনে হচ্ছে যে এই পরীক্ষা নিয়ে এত ছেলেখেলা কেন এই চাকরি প্রার্থীদেরকে বারবার প্রতারণার শিকার হতে হবে? কেন বারবার একটা রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি একটা এক্সামিনেশনের থাকবে না? সর্বজন গ্রাহ্য একটা পরীক্ষা কেন এই সরকার নিতে পারবে না? আসলে সরকারের যে অবস্থানটা, সেখানে ওরা ধরেই নিয়েছে যে ভাই আইডেন্টিটি পলিটিক্সে ভোট হয়, ভোটের পরীক্ষায় তো আমাকে কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় না। একদম বিশ্বনাথ, আপনি যে কথাগুলো বলছিলেন, সেখানে আমাকে এটা যোগ করতে হবে, শিক্ষা দুর্নীতির জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, তিনি এতদিন জেলে ছিলেন, তিনি জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে চলে গেছেন। আমি এখান থেকে রাহুলদার কাছে যাবো। রাহুলদা, আমরা যেটা বিরোধীদের যেটা বক্তব্য, যারা আন্দোলন, অর্থাৎ যে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন, তাদের একদম প্রথম সারিতে যারা ছিলেন তাদের নাম বাদ গেছে। আমরা তো দেখেছিলাম, আরজি করের কথা তো আমরা ভুলে যাইনি। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছিলেন স্পষ্ট যে কারোর চাকরি যাবে না। এই তো ডাকই পেলেন না, তারা কারো চাকরি যাবে না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বুঝতে পারছি না বিরোধীরা আর কিছু খুশি হবে। প্রথম কথা, ফিরদৌস অনেকগুলো তথ্য দিলেন, অনেক কথা বললেন, কেস করা হলো, চাকরি বাতিল করা হলো, অ্যাপ্লাই করা হলো, কোর্টে যাওয়া হলো, জুডিশিয়ারি হলো, চাকরি প্যানেল বাতিল হয়ে গেল, নতুন করে খুশির ভাবা কিসে আসবে? পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষাগুলো হলো, সেগুলো স্বচ্ছতার সঙ্গে ওএমআর শিট পর্যন্ত জেরক্স কপি করে দেওয়া হয়েছে। আমি বলি, আর আজকে ওএমআর শিট ওএমআর শিট এখনো যায়নি। আপনি বলুন যে ওএমআর শিটটা পাবলিশ করে দিয়েছে, জেরক্স দেওয়া হয়েছে প্রত্যেককে। না প্রত্যেককে দিয়েছেন, ওটা পাবলিশ করে কোর্টের নির্দেশ আছে, ওটা পাবলিশ করে। আমি তুমি তাহলে বলো সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ওএমআর পাবলিশ করা, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না পর্যন্ত, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না কেন করেনি? ইভেন এই পরীক্ষায় ওএমআর শিট পাবলিশ করো 42 কে 47 করা হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। তার কারণ আমার এরা ওএমআর শিট পাপিয়া ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে না? করতে তো হবেই। 31 ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, চাকরি বহাল করতে হবে। অদ্ভুত কথাবার্তা বললে হবে না তো। এই যে ফ্রেশারের কথা বললে করা হবে, দুর্নীতি করে করতে হবে। ফ্রেশারের কথা বললো, সুপ্রিম কোর্ট বলে দেয়নি। ফ্রেশারের কথা বললো, সেখানে 47% ফ্রেশার ডাক পেয়েছে। তো কিছু, এটা তো পূর্ব ঘোষিত নীতি। ফিরদৌস তো আগে থেকে বলা ছিল, নতুন করে কি করা হলো? আজকে নতুন করে কোথায় 10 নম্বর ছিল? কিছু করা হয়নি। 2016 তে কোথায় 10 নম্বর ছিল? রাহুল বলছেন খুশির হাওয়া, কেন সবাই খুশি হচ্ছেন না? 26,000 যোগ্য শিক্ষকরা তারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন। শতরূপাদি, যদি যোগ্য অযোগ্য চাল আর কাকড় আলাদা করে দিতে পারতো এসএসসি, তাহলেই তো খুশির হাওয়া বয়ে যেত। সিবিআই কি করছে? এক সেকেন্ড, আমি একটু বলি। আরে দাঁড়াও রাহুলদা, দাঁড়াও। ফিরদৌস অত্যন্ত অন্যায় কথা বলেছে। এই যে বলছে স্বচ্ছ কোথায়? আরে স্বচ্ছ পেন্সিল বক্স, স্বচ্ছ মার্কশিট, কিসব স্বচ্ছ পেন, স্বচ্ছ ওয়াটার বটল, সব স্বচ্ছ নিয়ে তারা একটা বিশাল নাটক করে এত বড় পরীক্ষা করলো, কিন্তু এদের মনটাই তো স্বচ্ছ নয়। না সরকারের মনটা স্বচ্ছ, না সংস্থার মনটা স্বচ্ছ। ওরা চাইছেই না, এখনো অবধি এই কারচুপি করেই যাচ্ছে। আবার এই একটা পিকিউলিয়ার লিস্ট বের করে যে কোনো যারা টাকা দিয়েছিল, যারা টেন্টেড, তুমি যে কথাটা বললে পাপিয়া, যে সেই একটা বস্তা, সেই বস্তা থেকে কিছু চাল বের করে বললো যে না বাকিটাতে চাল নেই, আমরা বলতে পারবো না। আরে আমরা তো জানি মোস্ট অফ দ্যাট বস্তা হচ্ছে পুরো কাকড়। সেই কাকড় বের করতে গিয়ে চালটাই ফেলে দিতে হচ্ছে। আজকে কি অবস্থা, যারা এতদিন রাস্তায় বসে, রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো, লোকের সামনে থাকা যাবে না, সাদা কাপড় দেওয়া হচ্ছে, জলে রোদ্দুরে বসে তাদের কি অবস্থা, তাদের সংসার ভেসে গেল, সামাজিক স্বীকৃতি নেই, আর্থিক কোনো গ্যারান্টি নেই, সমস্ত তাদের শেষ হয়ে গেল। এখন আবার
আবার এসএসসি নাটক করে বলো না না তোমরা কোয়ালিফাই করোনি। এই সরকারকে তৃতীয়বার এনেছিল, এই সরকারকে ভরসা করে তৃতীয়বার আনা হয়েছিল, সেই সরকার আবার এসে যারা টাকা দিয়েছিল আবার সেই তাদের তারা হয়তো যাবে এখন ইন্টারভিউতে, কিসব ভেরিফিকেশন, কিসব স্বচ্ছ, আবার পেন্সিল বক্স স্বচ্ছ, ওয়াটার বোতল স্বচ্ছ নিয়ে যাবে ভেরিফাই করতে। এই তো হচ্ছে আজকে পুরো এন্টায়ার এসএসসি স্ক্যামটাই তো এই জিনিস হয়ে গেল। আমি এখান থেকে সমীরদার কাছে যাব। সমীরদা, যখন তাদের চাকরি চলে গেল, প্রায় 26,000 চাকরি বাতিল হলো, তখন যে তাদের প্রশ্ন ছিল যে কি হবে তাদের ভবিষ্যতের, এখনো দেখুন সুপ্রিম নির্দেশে তারা পরীক্ষা দিলেন, তাদের একাংশের মনে এখনো সেই প্রশ্ন কি হবে আমাদের, মানে সেই ভুক্তভোগী শিক্ষকরাই। কেন প্রশ্ন হবে? আমি রাহুল বারবার বলছি যে কেন প্রশ্ন হবে। আমি প্রথমে রাহুলকেই বলি, আমি রাহুলকে প্রশ্ন করছি, রাহুল বা তৃণমূলের রাহুলের মতো যারা নেতা বা তাদের থেকে বড় বা ছোট নেতা কজন গেছেন ওই যে 26,000 প্লাস আরও অনেকগুলো ডিপার্টমেন্ট, 30,000-এর মতো ছেলেমেয়েরা দিনের পর দিন বছরের পর বছর, আমার সাথে তো বৃদ্ধ শঙ্খ ঘোষ অব্দি গেছিলেন, এরা কোথায় গেছেন? আমি পাবলিককে বলতে চাই যে আপনারা একটু মাথায় ভাবুন, কেউ হয়তো 1000 টাকা ভাতা পাচ্ছেন, আপনি কিন্তু ভাবছেন না আপনার ঘরের ছেলেটি বেকার। এইটা বুঝতে হবে। আজকে বিহার কিন্তু আমাদেরকে একটা জিনিস শেখালো যে না, আমাদের রাজ্যে যারা উন্নয়ন করবে, রাহুল একটু আগে আমার কথায় কথায়, রাহুলকে আমি ভালোবাসি অন্য কথা, কিন্তু রাহুল বারবার বলছিল উন্নয়ন হয়নি এখানে। হ্যাঁ উন্নয়ন হয়েছে, কি 26,000 30,000-এর উপর ছেলে মেয়ে যখন বছরের পর বছর বসা, তখন আমাদের এখানে কার্নিভাল হচ্ছে, ওখানে ঢেকে দেওয়া হলো। 1 মিনিট, আমি পৃথিবীর লোককে ভালো নিশ্চয়ই দেখাবো, আমরাও বিদেশের প্রচুর দেশ ঘুরি, কিন্তু কখনোই আমার যে ঘরের অরিজিনাল ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না, রাস্তায় বসে আছে দিনের পর দিন, তাদেরকে ঢেকে দিয়ে আমি উন্নয়ন দেখাবো না। উন্নয়ন মানে খালি নীল সাদা রং নয়, উন্নয়ন মানে আমরা বুঝি উন্নয়ন করতে গেলে মানসিক উন্নয়ন দরকার। কজন, আমাকে রাহুলকে বলছি, রাহুল তুমি 10টা তৃণমূলের লোকের নাম বলো যে অনেস্ট, 10টা বেশি না, আমি বলছি 10টা। আপনাদের যারা অনুষ্ঠানটা দেখছেন, যারা অনুষ্ঠানটা দেখছেন, আপনারা নিজেরা বিচার করবেন তো যে আপনাদের পরিচিত 10 জন। কিন্তু আমি বলছি, যখন তৃণমূল শুরু হলো, প্রথমে আমরা যখন বামফ্রন্ট থেকে আন্দোলন করছিলাম, তখন 100-তে না হলে 90 জন অনেকেই অনেস্ট ছিলেন, কিন্তু সঙ্গদোষ এমন। আজকে আমি সেই তৃণমূলের লোকদের বলছি বা আপনাদের বলছি, আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন, যে আপনার পরিচিত 10 জন বার করুন যারা তৃণমূল করে এলাকায়, যারা অনেস্ট। আপনারা এই সমস্ত বলে কোনো লাভ নেই। আমরা ব্যতীত, আমরা ব্যতীত এই সমস্ত ছেলেমেয়েদের জন্য আমরা ব্যতীত, আমি সেই আমার পরিষ্কার, আমরা ব্যতীত বাংলা ছেলেমেয়েদের যে অবস্থা, আমাদের প্রত্যেক গার্জিয়ানের 1 মিনিট 1 সেকেন্ড পাপিয়া, প্রত্যেক গার্জিয়ান, আমিও ছেলে, আমি ছেলের বাবা, এখানে অনেকেই আছে ছেলে মেয়ের বাবা, বাবা মা, তো আমরা বারবার নিজেদের মধ্যে আলোচনা হলে ভাবি বাচ্চাগুলোর ভবিষ্যৎটা কি, এই রাজ্যে চাকরি পাবে, এই রাজ্যে কর্মসংস্থান আছে, মিথ্যে কথা, সমস্ত তোলাবাজি করবে অথবা বালি তুলবে, কোন নেতা নেত্রীর এই হয়েছে আমাদের রাজ্যের উন্নয়ন। কারা যোগ্য কারা অযোগ্য তার মধ্যে একটু মনে করিয়ে দিই, সুপ্রিম কোর্ট কিন্তু এই পরীক্ষা হয়ে যাওয়ার পর একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, কোন দাগি প্রার্থী যাতে ছাতনি গলে চাকরি না পেয়ে যায় তার জন্য সেটা নজরে রাখা হবে, এবং মামলাকারীদের উদ্দেশ্যেও সর্বোচ্চ আদালত এটা বলেছিল, যদি কোনো দাগি প্রার্থী চাকরি পেয়ে যায় সেটা যেন আদালতের নজরে আনা হয়। দেখুন কেন বললাম এই কথা, কারণ আবার যে তথ্য সামনে এলো সেটা মারাত্মক। জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মোবাইল ফোনে স্ক্রিনশট ও অডিও ক্লিপ প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক? প্রশ্ন তুলে কণ্ঠস্বর পরীক্ষার জন্য ইডির কাছে তিনি আর্জিও জানিয়েছেন। পাল্টা জবাব তৃণমূল। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম, আচ্ছা ঠিক আছে। আর বারবার জেলে বসেও কি চলছে চাকরি বিক্রি চক্র? ঘোড়াদের আড়াল থেকে কি তোলাবাজি করছেন মুর্শিদাবাদে বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা? রবিবার এক্স হ্যান্ডেলে অডিও স্ক্রিনশট প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি পুরুষ কণ্ঠটি জীবন কৃষ্ণ সাহা। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবন কৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে। শুভেন্দু অধিকারী এত টাকা খেয়ে চাকরি দিয়েছিল যখন ও ক্যাবিনেট মিনিস্টার ছিল, আর এত লোকের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছিল যে ও শুধু তারই ভয় দলটা পরিবর্তন করে চলে গেল, নাহলে ওই জেলে জীবন কৃষ্ণ সাহার মতো ও জেল খাটতো আছে। শনিবার রাতে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশন তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেই তালিকা ঘিরে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা 60 পেল তারা ডাক পাননি, এটা তামাশা। শূন্য পদ আরো 50,000 বাড়াতে হবে। এই প্রেক্ষিতেই এদিন একাধিক অডিও ক্লিপ প্রকাশ করেন বিরোধী দলনেতা। আপনার সাথে যোগাযোগ করার জন্য ওই যে পীযূষ কান্তি বাবুকে অনেকবার ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে আপনি ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে উদ্ধার করতে হবে, আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে এতে। এখন এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, এটাই তো অবাক হয়ে গেলাম। হঠাৎ করে কোভিডের কি সব মিশে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস, একই মানুষকে কত কথা দেয়, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, যখন সৎ বাঙালি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ঘাম এবং রক্ত ঝরাচ্ছে, তখন এই দুর্নীতিগ্রস্ত টিএমসি প্রতারক জীবন কৃষ্ণ সাহা জেল থেকে সরাসরি তার তোলাবাদী চক্র চালাচ্ছে, জেলে বসে ঘুষ পকেটস্থ করছে এবং জাল শিক্ষক নিয়োগ দ্রুত করছে। তাহলে যেখানে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক, যেখানে দুষ্কৃতীরা আইনকে রসিকতা এবং জেলকে টিএমসি অফিসে পরিণত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন, অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিট পাবেন, একটা কপি বাড়ি নিয়ে যাবেন। বিজেপিকে আনুন, আমরা বয়সের রিল্যাক্সেশন দেবো, প্রথম 3 বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। একমাত্র যদি অস্বচ্ছ তালিকা থেকে থাকে সেটা হচ্ছে বিজেপির বিধায়ক তালিকা। 77টা এমএলএ নিয়ে এসেছিল, শুভেন্দু নিজে এখন বলতে পারবে না ওর সাথে ওর দলের কজন বিধায়ক আছে, বাকি সমস্ত তালিকা স্বচ্ছ। যদি কোথাও মনে হয় তালিকা অস্বচ্ছ রয়েছে, অসঙ্গতি রয়েছে, কোর্টের দরজা সবার জন্য খোলা আছে, শুভেন্দু অধিকারী কোর্টে যাক, কিন্তু আগে নিজের দলের কাছে তালিকা জমা দিক যে কতজন বিধায়ক ওর সাথে আছে, কতজন শ্রমিক ভট্টাচার্যের সাথে আছে, কতজন সুকান্ত মজুমদারের সাথে আছে, আর কজন দিলীপ ঘোষের সাথে আছে। এদিন তৃণমূল বিধায়কের কণ্ঠস্বর বলে দাবি করে একাধিক অডিও ক্লিপ প্রকাশ করে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, ইডিকে অনুরোধ করছি এই কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করে দেখুন এবং দোষী প্রমাণিত হলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলাগুলি পশ্চিমবঙ্গের বাইরে সরানোর চেষ্টা করুন। বিজন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই একজ্যাক্ট জায়গাটাতেই তো প্রশ্ন থেকে যায় যে দোষী প্রমাণিত হলে, এখানেই তো শাসক দল বারবার প্রশ্ন তোলে যে কিছুই যখন প্রমাণিত হয়নি তাহলে বারবার শাসক দলের দিকে আঙুল ওঠে কেন। পার্থদার কাছে আসবে। পার্থদা, এ তো গেল একটা প্রশ্ন যে ইডি সিবিআই বলবেন, আপনি অনেকক্ষণ বলেছেন, আবার আসবো আপনার কাছে। ইডি সিবিআই করছেটা কি তাহলে? 2, সততা নিয়ে তো বড় প্রশ্ন। জেলের বাইরে কিভাবেই চাকরি বিক্রির চক্র চলতো, এক বা একাধিক অভিযোগ আমাদের সামনে আছে, কিন্তু জেলের ভেতরে বসে চাকরি বিক্রি চক্র চলছে। এক্স্যাক্টলি পাপিয়া, এটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার যে অবস্থাটা সেটা জেলের মধ্যে কেমন আর জেলের বাইরে কেমন তো অনুষ্ঠানের শুরুতে আলোচনা করছিলেন। ফলে এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে শাসক দলের নেতা তারা জেলে বসে চাকরি বিক্রি করছে, শাসক দলের মন্ত্রী, আমলা, সরকারের তারা প্রত্যেকে ডিলার ডিস্ট্রিবিউটার প্রায় এর মতো করে হচ্ছে চাকরি বিক্রি করেছে। কিন্তু
ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই গোটা ব্যবস্থাটাই হচ্ছে যে যাদের চাকরি গেল একমাত্র তারাই পেনাল্টিটা পেল, যারা চাকরি বিক্রির সাথে যুক্ত, চাকরি চুরির সাথে যুক্ত, এই প্রাতিষ্ঠানিক অপরাধ করলো, তারা প্রত্যেকে বহাল তবিয়তে আছে। লাস্ট আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও বাড়ি ফিরে গেছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে কণ্ঠস্বরের কথা শুভেন্দুবাবু তুললেন, এটা আমাকে আবার মনে করিয়ে দিচ্ছে যে যদি বিচার পেতে হয় তাহলে তদন্ত প্রথম দ্রুত এবং স্বচ্ছ করতে হবে। ফলে এই যে কাকুর কণ্ঠস্বর নিয়ে আপনি বহু বছর ধরে আলোচনা করছেন এই স্টুডিওতে, আজ পর্যন্ত সেই কণ্ঠস্বর বের করা যায়নি। বের করা গেলে অপরাধের অনেক দূর পর্যন্ত, মাথা পর্যন্ত এগোনো যেত, সেটা হয়নি। ফলে আজকে এক মিনিট, জীবনবাবুর কণ্ঠস্বর বের করা এটাও আমি বললাম যে কোনো ব্যাপারই না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইডি এবং সিবিআই তারা কি আন্তরিক? এবার তাদের আন্তরিকতা নিয়ে এই প্রশ্নটা উঠছে এই কারণের জন্য যে গত 15 বছরে একটা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করলো, একটা যুগ, একটা প্রজন্ম শেষ হয়ে গেল এই চাকরি দুর্নীতির কবলে পড়ে। একটা অপরাধী ধরা পড়লো না, একজনেরও বিচার শেষ হয়নি, তার একটাই কারণ তদন্ত এগোচ্ছে না। তদন্ত এগোচ্ছে না বলেই হচ্ছে পরপর সবাই জামিন পাচ্ছেন, পকেটে হচ্ছে যে যার পেন নিয়ে ঘুরছেন, যাদের জেলে থাকার কথা। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে শুভেন্দুবাবু এত বড় কথাটা বললেন, আমি খুশি হতাম যদি ইডি এবং সিবিআই তারা কয়লা, গরুর থেকে শুরু করে লেখাপড়া, রেশন, যা কিছু এত তৃণমূলের নেতা মন্ত্রী অভিযুক্ত যারা, তারা কেউ না কেউ শাস্তি পেত। এখন কেবলমাত্র তারা অভিযুক্তের তালিকায় রয়ে গেছে এবং তারা আজ পর্যন্ত কেউ শাস্তি পাচ্ছে না, কারণ তদন্ত এগোচ্ছে না। এবং এইটা এগোচ্ছে না, তখন বোঝা যাচ্ছে যে বিগেস্ট বেনিফিশিয়ারি ইডির তদন্ত না হওয়া, সিবিআই তদন্ত না হওয়ার কারণে হচ্ছে যে আমাদের তৃণমূলের নেতারা। ফলে এই রাজ্যে সবচেয়ে সুরক্ষিত তৃণমূলের নেতারা আছেন, কারণ তারা জানেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আসে তাহলে হচ্ছে এই অপরাধ আর কোনোদিন আনার্থ হবে না। তাহলে এখানেই প্রশ্ন উঠছে, শুভেন্দুবাবু যে দলকে রিপ্রেজেন্ট করছেন তারা সরকার চালাচ্ছে কেন্দ্রে, ফলে তারা যদি আন্তরিক হতো তাহলে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা এত বড় বড় দুর্নীতি করেও তারা ছাড় পেয়ে যেতেন। ফলে আজকের সেই প্রশ্নের জবাব শুভেন্দুবাবুকে দিয়ে এই চাকরিহারাদের পাশে আমি বললাম সহানুভূতি দেখানো উচিত, তার আগে নয়। বিকজ মানুষ শুভেন্দুবাবুদের অনেক চান্স দিয়েছে, তিনি বিরোধী দলনেতা ছিলেন, ফলে কিন্তু সেখানে দাঁড়িয়ে ফেল মিজারেবলি। বিশ্বনাথের কাছে একটু শুনেনি, দূরে আছেন, বিশ্বনাথের কথা শুনেনি, তারপর আসছি। হ্যাঁ আচ্ছা পাপিয়া, তুমি প্রশ্ন তুলছিলে যে জেলে বসে চাকরি বিক্রির অভিযোগ, শুভেন্দু অধিকারী কি এই প্রথম অভিযোগ করলো? না, একেবারে নয়। এবিপি আনন্দের স্টুডিওতে সুমন দেখে যে সাক্ষাৎকার দিয়েছিল কুণাল ঘোষ, তাতে উনি বলেছিলেন আমি তখন জেলে বন্দী, জেলের এক মানে থেকেই তিনি খবর পাচ্ছিলেন যে তৃণমূলের নেতারা কিভাবে টাকা মানে চাকরি বিক্রি করছে, এবং একজন স্পেসিফিক উদাহরণ দিয়ে তার 5 লাখ না 6 লাখ টাকার একটা হিসেব পর্যন্ত তিনি সুমন দেখে জানিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে তৃণমূলের সমস্ত দল এবং নেতারা সেগুলো জানে। ফলে জেলে বসে চাকরি বিক্রির গল্প যে আছে সেটা কিন্তু মানে কুণাল ঘোষ তার ইন্টারভিউতে বলেছিলেন যে এই ধরনের ঘটনাগুলো আছে। ফলে আমি বলছি যে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে বলছেন যে জেলের মধ্যে থেকে অভিযোগ তুলছেন যে বিজয় কৃষ্ণ সাহা এই ধরনের কাজ করছে, কিন্তু জেলের মধ্যে থাকা আরেকজন ব্যক্তি যিনি জেলে বন্দী ছিলেন সেই সময়, তিনিও কিন্তু জেলের মধ্যেই শুনতে পেরেছিলেন যে চাকরি বিক্রি হচ্ছে এবং চাকরির টাকা তোলা হচ্ছে, এবং তার সাহায্য নিয়ে মানে একজন সাহায্য নিতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে চাকরি পাওয়ার। একদম বিশ্বনাথ, আপনি যা যা বলছেন একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু ওই যে একটা প্রশ্ন ওঠেই এই নিয়ে আলোচনা করতে গেলে তদন্ত, যেরকম পার্থদা বলছিলেন দ্রুত ও স্বচ্ছ তদন্ত। ফিরদৌসদা, দেখুন এই জেলে বসে চাকরি বিক্রি করছে নাকি করছে না, এই তদন্ত তো সিবিআই এবং ইডির হাতে অলরেডি দেওয়া আছে। ফলে এটা শুভেন্দুবাবু দেখাবেন, তারপরে তদন্ত করবে, তাহলে তদন্তকারী সংস্থা কি করছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে কল্যাণবাবু একটা কথা বললেন যে শুভেন্দু অধিকারী নাকি চাকরি বিক্রি করেছেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী কোন দলের মন্ত্রী ছিলেন, কোন দল থেকে তিনি টিকিট পেয়েছিলেন, কোন আমলে করেছিলেন? তার মানে কল্যাণবাবু পরোক্ষে স্বীকার করে নিলেন যে তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি চুরি হয়েছে, সেটা শুভেন্দুবাবুই করুক আর যাই করুক। তার মানে প্রমাণিত যে চাকরি চুরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ তিনি বলে দিলেন যে তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি চুরি হয়েছে। হ্যাঁ, চাকরি চুরি হয়েছে। তারপরেও শিক্ষামন্ত্রী তিনি জেলের বাইরে এসছেন, তার কারণ তদন্তকারী সংস্থা ও দ্রুততার সঙ্গে এই তদন্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেনি। আর কিছুক্ষণ আগে সমীরবাবু বলছিলেন না যে ওই 26,000 জন বঞ্চিত নয়, 2016 সালের সর্বমোট পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল 31 লক্ষ। 31 লক্ষের মধ্যে 25,753 জন চাকরি পেয়েছে, অর্থাৎ 31 লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত। এবং এই যে আগামীকাল ফ্রেশার্সরা তারা আন্দোলনের ডাক দিয়েছে, আর এখানে রাহুল বাবু আছেন, আশা করব আগামীকাল ফ্রেশাররা 100% নাম্বার পেয়ে 70-তে 70 পেয়েও
নট কল ফর ভেরিফিকেশন হয়ে গেলে তারা ইন্টারভিউ ডাক পাবেন না। আশা করি আগামীকালের আন্দোলনে রাহুল বাবুদের দেখা যাবে, যেখানে রাহুল বাবু উদ্দাক্ত কণ্ঠে বলবে যে এই রাজ্যে ছেলেমেয়েরা নাম্বার পেয়েও বঞ্চিত হয়। আমি তাদের অলরেডি 47% 37% ডাক পেয়েছেন। দ্বিতীয় কথা আমি বলছি দ্বিতীয় কথা, এই বারবার যে বলা হচ্ছে না যে পার্থদা বলছে, সমীরদা বলছে, ফিরদৌস বলছে, শত্রুঘ্ন বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ, ওই অভিযোগ, ওই অভিযোগ। আমার প্রবলেমটা কোথায় দেখো, আজকে সিপিএম না তোমাদের সময় মনোরঞ্জন পাত্রকে তোমরা খুনের অভিযুক্ত হওয়ার পরে এমএলএ করে রেখে দিয়েছিলে পার্থদা। আজকে যেটা বলার চেষ্টা করছি বারবার নারদা সারদা থেকে এই যে দীর্ঘ প্রলম্বিত এই যে ইনভেস্টিগেশন আজকে বারবার চলেছে। আমরা বলছি বারবার দোষী সাজা পাক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু কোথাও দাঁড়িয়ে কোনো আজকে ইনভেস্টিগেশন কোম্পানিগুলো কেউ কোনো কিছু প্রমাণ করতে পারে না। তার ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের নয়, তার দায় তৃণমূল কংগ্রেসের নয়। কেন করতে পারেনি, কি জন্য করতে পারে, কারণ কন্টেন্ট আমি কিন্তু আজকে করতে পারি। রাহুলদা বলেছেন আপনি, এবার শত্রুপাতির কাছে যেতে হবে। আমি থেকে প্রশ্ন করছি, আমার সবাইকে প্রশ্ন করছি, আমি এমন 10 জনের নাম বলতে হবে না, ঠিক আছে আমি উত্তর দিই। দেখো সেন্ট্রাল এজেন্সি যে স্লো চলছে বা সেরকমভাবে যে গতিতে আমরা সবাই মানে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হতো, সেটা আমরাও খুশি নই, সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছে। কিন্তু আমাকে একটা কথা বলো, যাদের মাইন্ডসেটটাই এরকম, আজকে বেল পাবার পর পার্থ চ্যাটার্জি বীর দর্পে ইন্টারভিউ দিচ্ছে যে করাপশনটা কোনো ইস্যুই নয়, ওই উনার সঙ্গে নাকি মানে উনি যখন মন্ত্রী ছিলেন তখন নাকি হয়নি। কে বলছে? সবচেয়ে বড় অভিযুক্ত যে। আজকে তুমি কুণাল ঘোষের কথা বলো, আমি আমাদের সেন্ট্রাল এজেন্সির কথা ছেড়ে দিচ্ছি, কুণাল ঘোষ এইখানে বসে, যেটা বিশ্বনাথ মনে করিয়ে দিলেন, এইখানে বসে একেবারে বলে গেলেন সে এখনও ক্যাবিনেট মিনিস্টার এবং হয়তো আরও ডাবল মন্ত্রিত্ব আছে, তখনও কিন্তু কোনো মানে তার রাজ্য সরকারেরও কোনো হেলদোল নেই। আমি জাস্ট একটা মানে আমি আবারও বলছি, একদম তদন্ত এগোচ্ছে, কিন্তু প্রশ্ন থেকেই যায় যাদের নাম বাদ গেল, যারা ডাক পেলেন না তাদের কি হবে। দেখুন আবার সেই রাজনীতিতে যে বিতর্কের জায়গা তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে, তা নিয়ে আবার আপনাদের সামনে একটা প্রতিবেদন রাখবো। রাজা রামমোহন রায় ইংরেজদের দালাল সেই বলে এবার তুমুল বিতর্কের মুখে পড়লেন কে? বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। দেখুন, বিহারে বিপুল ভোটে জয়ের পর আগামী বছর বাংলা দখলের ডাক দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অন্যতম রাজনৈতিক হাতিয়ার বাঙালি অস্মিতা। এই আবহে এবার বাংলার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে তুমুল বিতর্কের মুখে পড়লেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ও সুজলপুরের বিজেপি বিধায়ক ইন্দর সিং পারমার। अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्कर चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संतान को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। কারা বলছে যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে? কারা বলেছে যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো? আর কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে, যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। বছর ঘুরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে 7ই নভেম্বর শুক্রবার দেশজুড়ে পালিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বন্দে মাতরম গানের 150 দিল্লির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী। আর শুক্রবার বিহার জয়ের পর তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে বিজেপির পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ। এমন অবস্থায় মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতার এহেন মন্তব্যের প্রবল সমালোচনা করেছেন বিশিষ্টজনেরা। আজকাল মন্ত্রী হতে হলে শিক্ষিত হওয়ার দরকার নেই, আর ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না, এই দুটো জিনিসই প্রমাণিত হয় এই মন্ত্রীদের এই সমস্ত মন্তব্য থেকে। রামমোহন রায় কি ছিলেন তিনি জানেন না। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ রাজা রামমোহন রায় শুধু বাংলার নয় সমস্ত ভারতবর্ষেরই একজন মস্ত বড় চিন্তাবিদ ছিলেন। এটা একদম ভালো কথিত, হাস্যকর। রামমোহনকে নিয়ে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলও। অতীত মনে করিয়ে দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে অমিত শাহর সমাবেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাদের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে কনফিউজড লেফটিস্ট বলেছেন। জেপি নাড্ডা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলেছেন এবং উত্তরপ্রদেশে স্কুলের পাঠ্য বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সরিয়ে দিয়েছে বিজেপি।
রামমোহন রায়কে যেভাবে ব্রিটিশের দালাল বলেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি। অ্যাকচুয়ালি ব্রিটিশ বিরোধী লড়াই, বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন, অথবা তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। যিনি বলেছেন তিনি অন্যায় করেছেন, তার অজ্ঞানতা বশত তিনি এই বক্তব্য রেখেছেন। দলের পক্ষ থেকে তাকে ভৎসনা করা হয়েছে। এর নিন্দা তৃণমূল কংগ্রেস করছে, ঠিক করছে, করা উচিত, এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে, রামমোহন বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল তারাই কিন্তু এখন তৃণমূলের সঙ্গে আছে। দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে দিনের শেষে 180 ডিগ্রি ভোল বদল করেছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ও শিক্ষামন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় নিজের সময়কালে সমাজ সংস্কারের জন্য অনেক কাজ করেছিলেন। ওনার প্রতি ভুলবশত মন্তব্য করে ফেলায় আমি দুঃখিত, আমি প্রায়শ্চিত্ত করছি। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সমীরদার কাছে যাব। সমীরদা, দেখুন, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু হয়েছে, মানে রাজনীতিতে এই মনীষীদের নিয়ে আসার ব্যাপারটা নতুন নয়, আর এবার একদম নতুন সংযোজন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী যা বলেছেন। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই ধরনের মন্তব্য প্রমাণ করে দেয় যে ভারতবর্ষতে কারা রাজনীতিটা সামলাচ্ছে, বা অধিকাংশ, আমি বলবো না সবাই এরকম লোক, নিশ্চয়ই না, ভালো লোক নিশ্চয়ই আছেন, নাহলে ভারতবর্ষটা চলছে কী করে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একটা লাস্ট তোমার লেখাটা দেখে ভালো লাগলো, উনি অন্তত রিয়েলাইজ করেছেন, জেনে হোক না জেনে হোক, বা কেউ ওনাকে বলেছেন যে উনি দুর্ভাগ্যজনক বলেছেন, যাই হোক। কিন্তু এটা আমরা বারবার দেখে আসছি, সারা ভারতবর্ষে দেখে আসছি, আমাদের বাংলায় দেখে আসছি আমরা। সেই বিবাদী বিভাগ থেকে আরম্ভ করে হাজারো জিনিস আছে, আমি বলতে চাইছি না। কিন্তু যেটা আমি এখান থেকে আমি একটু আগের প্রসঙ্গে আসবো। দেখো, আমরা এমন একটা দেশে আছি যেখানে আমি এই প্রসঙ্গটা থেকে আরও গুরুত্বপূর্ণ আমার কাছে, যে এই যে অসংখ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, ঝড় বৃষ্টি, কেন? আজকে বিজেপি প্রতিবাদ করছে, এবং প্রতিবাদ করাই উচিত। বিজেপি ঠিক কারণে করছে, লেফটিস্টরা প্রতিবাদ করছে যে ওদের চাকরি হওয়া উচিত, সেই জন্য হওয়া উচিত, এদিনে কোনো আমার সন্দেহ নেই। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে, তাহলে ইডি সিবিআই কী করছে? এই প্রসঙ্গটা থেকেই প্রশ্ন আসছে আমাদের সাধারণের মনে। ইনফ্যাক্ট যারা বিজেপি করে তাদের মনেও হয়তো আসছে যে তাহলে কি কোথাও কোনো ইডি সিবিআইয়ের সাথে সেটিং করছে। তা না হলে একমাত্র একজন খালি কাকুর কণ্ঠস্বর আজ অবধি নমুনা করা গেল না। এবং এমন একটা ভারতবর্ষে আমরা বাস করছি, দেখো, এই কাকুর কণ্ঠস্বরের জায়গায় আগামীকাল যদি খবরের কাগজে দেখো যে কাকের কণ্ঠস্বর প্রমাণিত হইল, তাহলে অবাক হব না। কারণ এইভাবে এরা স্যাবোটাজ করে, এইভাবে সমাজকে তারা অন্ধকারে নিয়ে যায়, যেটা একটা পূর্ব পরিকল্পিত, এবং ইট ইজ আ টিম গেম। এখানে একজনকে বাঁচানো নয়। কেন বলছি, কেন এই টেন্টের যারা ঢুকে আছে জালিরা, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে একটাই কারণে, জানে যে তৃণমূল নেতৃত্ব জানে, তাহলে পাড়ায় পাড়ায় যারা টাকা নিয়েছে তৃণমূলের হয়ে, তারা প্রত্যেকে অ্যান্সারেবল হয়ে যাবে পাবলিকের কাছে। এইটা হলো মারাত্মক একটা জিনিস তাদের থেকে বাঁচানোর জন্য। এটা মানে এই নয় চাকরি হারাদের জন্য তৃণমূল কিছু করছে, একদম ভুল। রাহুল বললো সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়েছে ভাই? ইউ গো অ্যান্ড সি, তুমি নিজে যাও। আমি এখানে দেখুন একটা সহজ একদম ছোট্ট একটা প্রশ্ন রাখি। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কে? কেন এটা প্রশ্ন বললাম? কারণ ক্লাস 1-এর বাচ্চাও বলতে পারবেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সমাজ এবং ধর্মীয় সংস্কারক হিসেবে পরিচিত, শুধু বাংলা বাঙালির কাছে নয়, গোটা ভারতবর্ষে, গোটা বিশ্বে। সেখানে রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলছেন উচ্চ শিক্ষামন্ত্রী মধ্যপ্রদেশের। শতরূপাদির কাছে আমার প্রশ্ন থাকবে, বিজেপি শাসিত একটা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, আবার বলছি উচ্চ শিক্ষামন্ত্রী, তিনি এত শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, শতরূপাদি তার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বারবার, এবং বিরোধীরা সেই প্রশ্নই তুলছে। 100% এটা যে বলেছে সে একেবারে জানে না। এটা মানে এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। উনি অ্যাপোলোজাইজ করলে তার অনেক আগে ভাবা উচিত ছিল যে সত্যি হায়ার এডুকেশন মিনিস্টার, হ্যাঁ হায়ার এডুকেশন মিনিস্টার, তার ডিপার্টমেন্টের এডুকেশন মধ্যপ্রদেশে কি হচ্ছে সেটা নিয়ে মানে চিন্তার কারণ, ডেফিনেটলি চিন্তার কারণ। আমি জাস্ট একটা জিনিস আমি শুধু এখানে শুধু জানতে চাই যে আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, রাজা রামমোহন রায় ইজ এ লেজেন্ড। তুমি যে কথাগুলো বললে আমার সেটা নিয়ে সত্যি মানে আমার মাথা নত হয়ে যাচ্ছে এই ধরনের কথাবার্তা শুনে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী
উনি তো মহাভারতের রচনা লিখিয়েই দিয়েছিলেন কাজী নজরুলের, যে কালীপ্রসন্ন সিংহর নামটাই হয়তো উনি জানেন না। তো এইখানে কিন্তু পশ্চিমবঙ্গের আরো বেশি বাঙালির একটা যোগ করে দিচ্ছি। দেখো কি অবস্থা, ভারতবর্ষের একজন শিক্ষামন্ত্রী তিনি এই ধরনের মন্তব্য করছেন। এই রাজ্যের শিক্ষামন্ত্রী অলমোস্ট 3.5 বছর না 2.5 বছর, 3.5 বছর উনি জেল খেটে আসলেন এবং তারপরে সব বিভিন্ন রকম কমিক্যাল স্টেটমেন্ট করছেন। হোয়াট আস মানে কান্ট্রি, একটু বলি ছোট করে বলছি। দেখবে যে বড় একটা বিশাল বড় টিম পাঠিয়েছিল না তোমার এই ঠিক মানে এই যুদ্ধের পরে, পাকিস্তান যুদ্ধের পরে, সিঁদুর অপারেশন সিঁদুরের পরে, তারা গিয়ে হয়তো রামমোহনের সমাধিতে ব্রিস্টলে মালাও দিয়ে এসেছিলেন এবং তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, মাননীয় বাংলার সাংসদ। যিনি ব্রিস্টলে আমি কিন্তু মাঝখানে বলতে দেবো না ভাই, আমি একটা কথা বললাম না, তুমি তো এটা রাহুল দা এটা বলতে গেলে আপনাকে এটাও মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি আপনার কাছেই যাব। আমরা এটা ভুলে যাইনি যে মোদির পোস্টার মনে করে রবীন্দ্রনাথের পোস্টার পুড়িয়ে দিয়েছিলেন বিজেপি নেতা। হ্যাঁ, মানে তারপরে পরবর্তীতে তিনি ব্যাখ্যা দিয়েছেন, যদিও কিন্তু এক্ষেত্রে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী তিনিও পরবর্তীতে চাপে পড়ে ব্যাখ্যা দিয়েছেন। মধ্যপ্রদেশের এই কথাটা নতুন নয়, আমি বলতে দিতে হবে ভাই, আমাকে মাঝখানে বলে দিতে হবে, মাঝখানে একটা হবে। শিক্ষা ব্যবস্থার অবস্থা মধ্যপ্রদেশের ব্যাপন থেকে আমরা পেয়েছি। পরবর্তীকালে সোফিয়া খুরশিকে এই মধ্যপ্রদেশের কোনো এক নেতা বা মন্ত্রী বলেছিলেন যে আমরা বোনকে পাঠিয়ে দিলাম পাকিস্তানে। তো সুতরাং এইসব উক্তি কারা করেন? মধ্যপ্রদেশ থেকে করেন, আর বিজেপি শাসিত রাজ্য থেকে উক্তিগুলো হয়। কারণ রাজা রামমোহন রায় যিনি সমাজ সংস্কারক, রিফর্মার শুধু নন, বাংলায় জায়গায় একটা বড় পরিচিতি। তার মানে বিজেপি নেতারা যারা বাংলাকে উদ্ধার করতে আসছে, যারা সোনার বাংলা গাইতে দেয় না, যারা রবীন্দ্রনাথের সিলেবাস পাঠ্যপুস্তক বাদ দিয়ে দেয় উত্তরপ্রদেশে, তারা বাংলার ইতিহাস ভূগোল জানে না, তারা বাংলা সেন্টিমেন্ট কি বুঝবে, তারা বাঙালির কথা কি বলবে, তারা বাংলা সম্বন্ধে কি জানে? বারবার একই ভুল করছে কে, কখনো জেপি নাড্ডা, কখনো মধ্যপ্রদেশের মন্ত্রীরা, কখনো অমুক, কখনো। সুতরাং এদের কতটা জ্ঞান, কতটা সীমিত জ্ঞান, আর বাংলা করা কি চোখে দেখে এর থেকে প্রমাণিত। সুতরাং বাংলা সম্বন্ধে কত বড় বড় কথা না বলতে আসে বিজেপির নেতারা। আমি আবার একটাই জিনিস বলবো যে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রদেশের মন্ত্রী মশাই যা বলেছেন, এবং এটা উনি একা না, এরকম মধ্যপ্রদেশের মন্ত্রীদের অনেকরকম ট্রেন্ড আছে। শতরূপা যদি স্টাডি করেন দেখতে পাবেন যে যেমন সোফিয়া কুরেশির ক্ষেত্রে হ্যাঁ অ্যাডমিট করেছে, এবং এই ভদ্রলোকও তাই। কিন্তু আমি বলছি যে এত বড় মুখ করে রাহুল বলছে যে এটাও কিন্তু ঠিক যে আমাদের রাজ্যে কিন্তু ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী হিসেবে হচ্ছে যে সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যে সিলেবাসে রামমোহন রায় পড়ানো হচ্ছে, যে বইয়ে ক্ষুদিরাম পড়ানো হচ্ছে, সেই বই আবার মদন মিত্র, শোভন চ্যাটার্জি, পার্থ শুনুন, আমি তো বলছি যে শুনুন যে রামমোহন রায় এবং রামমোহন রায় যে ইতিহাস বই আছে শুনে নিন, সেই ইতিহাস বই আপনারা নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের নায়ক হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এদেরকেও রেখেছেন। এগুলো ভুলবেন না, আয়নার দিকে রোজ সকালবেলা একবার করে তাকাবেন, সন্ধ্যাবেলায় বক্তৃতা দিতে আসার আগে। আমি এই কারণে তো বললাম যে না, বিজেপি যা করেছে মধ্যপ্রদেশে ক্ষমাহীন অপরাধ। তাকে রিমুভ করা উচিত, তাকে মন্ত্রিসভা থেকে রিমুভ করা উচিত। আবারও বলছি যে এখানে দাঁড়িয়ে তৃণমূল অন্তত কথা বলতে পারে না। তৃণমূলের অভিযোগও কিন্তু উঠেছিল বামেদের বিরুদ্ধে পার্থদা, যে কম্পিউটার চালু করতে দেওয়া হয়নি, ইংরেজি শিক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় বামেদের বিরুদ্ধে। আমি তো বলছি আবার যে প্রশ্নগুলো ওঠার সমাজ করেছিল করবে, কিন্তু তারপরে দাঁড়িয়ে আবার বলছে যে আমাদের বাংলায় সেই জিনিসগুলো হচ্ছে যে অ্যাকসেপ্টেড হয়েছে না, লেফটের সময় হয়েছে না, আবার বলছি হয়েছে। এখানে ইংরেজি মিডিয়াম স্কুল ছিল না, এখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা পাওয়া ছেলেমেয়েরা ভারতবর্ষের প্রতিটি প্রান্তে মাথা উঁচু করে চাকরি করেছে। ভারতবর্ষে বাঙালিরা যে বিজ্ঞান প্রযুক্তি সবকিছুতে এগিয়েছে। না না, আবার এতচ্ছত্ব বলছি, প্রথম টেলিফোন চালু হয় মোবাইল, এইটা খেয়াল রাখবেন। মোবাইল আমি বিশ্বনাথদার কাছে আছি। বিশ্বনাথদা, আমার তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনই উদ্ধৃত করতে হয় এই প্রসঙ্গে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তো এত বিষয় নিয়ে যে একটা আমরা আলোচনা করছি, সেটা কি শুধু এইটুকুনি সংকীর্ণ স্তরে আমরা আবদ্ধ করে রাখবো, নাকি এটা বড় একটা রাজনৈতিক তার একটা জায়গা রয়েছে, ক্ষেত্র রয়েছে? একেবারে দেখো, 26-এর বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস রামমোহনকে বাঙালির সাথে তুলনা করছে, কিন্তু রামমোহন কিন্তু ভারত প্রতীক। আধুনিক ভারতবর্ষের স্থপতি ছিলেন রামমোহন রায়। সতীদাহ নিবারণের প্রশ্নে লাভটা শুধু বাঙালির হয়েছিল তা নয়, পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠার প্রশ্নে, প্রেসের স্বাধীনতার প্রশ্নে
এই যে আজকে আমরা মুক্ত প্রেসের কথা বলছি, তার প্রথম ভাবনা যিনি আমাদের সঞ্চারিত করেছিলেন রামমোহন রায়, ফলে তিনি ভারতবর্ষের সুসন্তান এবং প্রতীক ছিলেন। ফলে আমরা জানি বাঙালি বলে কেবলমাত্র সংকীর্ণ জায়গার মধ্যে আবদ্ধ না করি। দেখো, আমি পরিষ্কার বলছি, এর পেছনে কিন্তু বিজেপি এবং আরএসএস এর আদর্শগত অবস্থান এবং একাংশ সেটা বিশ্বাস করে কি ভারতবর্ষ যেন সবটাই প্রাচীন ভারতবর্ষ আর মানে পরবর্তী মধ্যযুগ এবং আধুনিক যে ইংরেজদের শাসনকাল সেটাকে তারা অস্বীকার করতে চায়, গোলামি বলে কার্যত সেটাকে অস্বীকার করতে চায়। ফলে সেই আধুনিকতার ভাবনার যিনি প্রতিকৃত ছিলেন সেই রাজা রামমোহন রায়কে অস্বীকার করার যে ভাবনা, এটা হলো বিজেপি আরএসএস এর মানে মতাদর্শগত অবস্থানের জায়গা থেকে ভাবনা। কিন্তু তৃণমূল কংগ্রেস যে রামমোহন রায়কে নিয়ে আজকে এত কথা বলছেন, সেই রামমোহন রায়ের নামে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা করেননি। আজকে খানাকুলে রাধানগরের রামমোহন রায়ের জন্ম, খানাকুলের আজকে আপনারা হুগলিতে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, নাম দিয়েছেন গ্রিন ইউনিভার্সিটি। কেন গ্রিন ইউনিভার্সিটি নাম দিয়েছেন? রামমোহন রায়ের নামে কেন একটা বিশ্ববিদ্যালয় করতে পারেননি? আপনারা এখন ভোটের রাজনীতির জন্য রামমোহনকে বাজারে বিক্রি করতে চাইছেন, অথচ যখন বিশ্ববিদ্যালয় হুগলিতে তৈরি করেছেন তখন রাজা রামমোহন রায়ের কথা মনে পড়েনি, হুগলির খানাকুলের কথা মনে পড়েনি, হুগলির রাধানগরের কথা মনে পড়েনি। এত মানে এখন শুধুমাত্র ছোট্ট সংকীর্ণ ভোটের রাজনীতিতে রামমোহনকে ব্যবহার করার জন্য এত তৎপর। আর এতই যদি আপনারা শিক্ষিত হয়ে থাকেন, তাহলে বিধানসভায়, পশ্চিমবাংলা বিধানসভায় নাকি সতীদাহ নিবারণ নিরোধক আইন রাজামোহন রায় পাশ করিয়েছিলেন, এই বক্তব্য যেমন গেছে, আবার একইভাবে রবীন্দ্রনাথের পোস্টার পুরানোর মতন ঘটনাও আপনারা ঘটিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেসের কোনো নীতি নৈতিকতার জায়গা থেকে রামমোহন রায়কে বলবার জায়গা নেই, কেবলমাত্র ভোটের রাজনীতির দিক থেকে বলছে। আর অন্যদিকে বিজেপি এবং আরএসএস তাদের প্রাচীন ভারতবর্ষ সবটাই মধ্য এবং আধুনিক ভারতবর্ষ বলে কিছু নেই। ফলে আরএসএস এর ভাবনাতে যারা মানে মধ্যযুগের যারা বিখ্যাত ব্যক্তি, যারা সমাজ সংগঠক বা আধুনিক ভারতবর্ষের সমাজ সংগঠক, তাদেরকে তারা লেস ইম্পর্টেন্ট দেয়। সবটাই তারা মনে করেন ওই আর্য সভ্যতা, প্রাচীন ভারতবর্ষ, তার বাইরে যে একটা ভারতবর্ষ ছিল মধ্যযুগে এবং আধুনিক যুগে, সেইটা তাদের ভাবনা চিন্তায় মিসিং। সেই জায়গা থেকে রামমোহন রায়কে একদম বিশ্বনাথ দা অনেক কথা বলছেন, অনেক অভিযোগই করছেন। আমি আসবো শতরূপাদির কাছে, তবে তার আগে একটু ফিরদৌসদার কাছে যাবো। ফিরদৌসদা, আমাদের রাজ্যে দাগি শিক্ষক শিক্ষিকারা তারা পড়িয়েছেন, তাদের থেকে ছেলেমেয়েরা কি শিক্ষা নিয়েছেন সেটা একটা প্রশ্ন রয়েছে এবং তারা আপাতত বাদ গেছে বলে এসএসসি দাবি করছে। কিন্তু দেখুন বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, সেখানে আবার উচ্চ শিক্ষামন্ত্রীর এই মন্তব্য, তার শিক্ষা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে সেরকমই শিক্ষা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই, দেখুন মানে শিক্ষা ব্যবস্থা আপনি যদি গোটা দেশের শিক্ষা ব্যবস্থা এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুটোই তুল্যমূল্য আলোচনা করেন, আসলে আমি খুব একটা পার্থক্য দেখি না সামগ্রিক পদ্ধতিতে। আমি যদি একটা সহজ সাধারণ প্রশ্ন করি, আচ্ছা আমাদের দেশে রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে, একেবারে মানে 6 to 14 ইয়ার্স প্রতিটি শিশুকে রাষ্ট্রকে সমমানের শিক্ষা প্রদান করতে হবে। আমরা তার জন্য কি পদক্ষেপ নিয়েছি? না রাজ্য স্তরে না গোটা রাষ্ট্রের স্তরে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করতে পারিনি। শিক্ষকদের আমরা বলেছি যে শিক্ষকদের সম্মানজনক বেতন কাঠামো তৈরি করেছি, কিন্তু সত্যি সত্যি কি সেটাই যথেষ্ট? শিক্ষকদের আমি যদি প্রকৃত শিক্ষক তৈরি করতে চাই বা প্রকৃত সমাজ তৈরি করতে চাই, মানে প্রকৃত ছাত্র সমাজ তৈরি করতে যাই, তাহলে শিক্ষকদের যে আদর্শবোধ, সেই আদর্শবোধের জায়গা থেকে কতটা দূরে সরে গেলে যে এখনো পর্যন্ত আপনি একদিক দেখছে যে রাজনৈতিক নেতা নেত্রীরা তারা টাকা নিচ্ছে, কিন্তু আরেকটা দিক দেখুন কয়েনের উল্টো পিঠটা, যে শিক্ষকতার প্রফেশনে ঢুকবে সে কিন্তু ঘুষ দিয়ে শিক্ষকতার প্রফেশনে ঢুকছে। মানে আদর্শ কতটা নিচে নেমে গেলে, কতটা নিম্নগামী হলে যে শিক্ষকতার মতো এইরকম একটি পেশাতে যুক্ত হতে মানে আমাকে এক শিক্ষক, মানে তিনি অনেকটা বয়স্ক, তিনি পেনশন পান, তিনি এসে বললেন যে শিক্ষকতাকে চাকরির জায়গায় নিয়ে গেছে, এটা ভাবতে আমার লজ্জাবোধ করছে। যে শিক্ষকরা নিজেদেরকে তার সারা জীবন তার আদর্শ দিয়ে ছাত্র তৈরি করব, সেই আদর্শ নিয়ে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হয়েছিলেন, আজকে সেই শিক্ষকতা এমন চাকরিতে পরিণত হয়েছে যে টাকা দিয়ে তাকে ওই শিক্ষকতা পেশায় ঢুকতে হচ্ছে। আর বাঙালির কাছে দেখুন রাম, ঠাকুর, ঈশ্বর, এদের সংজ্ঞা কিন্তু রাম মানে রাজা রামমোহন রায়, বাঙালির কাছে ঈশ্বর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাঙালির কাছে ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন ধর্মীয় পরিচয়ের বাইরেও এই যে
সমাজ সংস্কার করেছেন যে সমস্ত আধুনিক মনস্ক মানুষ, বাঙালির কাছে কিন্তু তারা অনেক বেশি পূজিত হন। এখন বৃহত্তর ভারতবর্ষে আপনি যদি দেখেন তাহলে দেখবেন একটা ওই যে কথা বিশ্বনাথবাবু বলছিলেন না, যে আমি ওই মধ্যযুগকে এবং আধুনিক যুগকে আমি কিছুটা ভুলিয়ে দিয়ে আবার এই যে ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরিয়ে আমি আবার সেই প্রথম থেকে শুরু করব, অর্থাৎ সেই মানে প্রাচীনকালে কি ছিল, কি মহান আমাদের ইতিহাস ছিল। দেখুন আমরা তো যুগের সঙ্গে আগিয়ে যাই এবং অনেকটা আগাতে গেলে পিছনে যে সমস্ত শ্যাওলাগুলো আছে সেগুলোকে ছেড়ে আসি, সতীদাহ প্রথাই হোক বা বাল্যবিবাহই হোক। সেক্ষেত্রে আমরা কিন্তু সেখান থেকে অনেকটা আগিয়ে গিয়ে আমরা নতুন করে আধুনিক ভারতবর্ষ তৈরি করব। সেই আধুনিক ভারতবর্ষে যারা যারা সমাজ সংস্কারক ছিলেন তাদেরকে আমরা প্রত্যেকে স্মরণ করব, তার বদলে আমরা সেগুলোকে ভুলিয়ে দিয়ে আরেকটা নতুন ধরনের ন্যারেটিভ তৈরি করতে চাইছি। এবং সেটা কিন্তু একেবারে আপনি আধুনিক ভারতবর্ষের কথা বলছেন। এবার রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে আসি। খোদ মন্ত্রী প্রশ্ন তুলে দিলেন এবং পুলিশের একাংশকে নিশানা করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশ কার দালালি করছে বুঝতে পারছি না বলে মন্তব্য করেন খড়দার তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী। ড্রামাবাজি বলে পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারী। পুলিশ কার দালাল, কার দালালি করছে পুলিশ আমি তো বুঝতে পারছি না। বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি, তার আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রায় প্রতিদিনই তৃণমূলকে বিঁধে চলেছে বিরোধীরা। এই অবস্থায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, পুলিশের একাংশের বিরুদ্ধে সমাজ বিরোধীদের দালালি করার অভিযোগ পর্যন্ত তুললেন পরিষদীয় মন্ত্রী ও খড়দার বিধায়ক বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে দাবি ওই দিন খড়দার রহরার বাসিন্দা শেখ সুরাজ আলীর ওপর হামলা চালানো হয়। অভিযোগ কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় শেখ সুরাজ আলীকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। অ্যান্টিসোশ্যালের আবির্ভাব হয়েছে, সেই অ্যান্টিসোশ্যালের দ্বারা 4-5 দিন আগে ছেলেটাকে বেদম মারা হয়, আর তখনই হুমকি দেওয়া হয় যে তোকে কিন্তু জানে মেরে দেবো। ঠিক তার 3 দিন পরে এই ঘটনাটা ঘটল। শনিবার আক্রান্তের বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আক্রান্তের মা। পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করেন হামলাকারীদের সঙ্গে মীমাংসা করে নিতে চাপ দিচ্ছে পুলিশ। আমি শাস্তি চাই আর আমার সন্তানকে আমার ফেরত দেন, আমি আর কোনো বিচার চাই না, কোনো বিচার চাই। উনি বলছে সব মীমাংসা করে না। এরপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী। কিছু লোক মানে থ্রেট করা, মারবো, খুন করবো, অমুক করবে তো বলছে। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও, মিটিয়ে নাও। কার দালালি করছে পুলিশ আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। আমি যতদূর যাবার যাবো। যদিও শোভনদেব চট্টোপাধ্যায়ের এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। ও ড্রামাবাজি, ওখানে গিয়ে উগরে দিবে আর ওই পুলিশকে দিয়ে ছাপা মারাবে। ঘটনার তদন্তে নেমে শেখ সুরাজ আলীর ওপর হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে রহরা থানা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সমীরদা, বারবার আপনিও বলেছেন বিরোধীদের তো এই প্রশ্ন থাকেই যে একজন পুলিশের হাঁ করারও ক্ষমতা নেই, অ্যাকশন নেওয়ার তো দূরের কথা। শাসক দলের ইঙ্গিত ইশারা ছাড়া পুলিশ কাজ করে না। সেখানে খোদ বিধায়ক, পরিষদীয় মন্ত্রী তিনি প্রশ্ন তুলছেন, তিনি বলছেন পুলিশ কার দালালি করছে বুঝতে পারছি না। অবাক হলেন? একদম প্রথম কথা, আমাদের মাননীয় মন্ত্রী সঠিক কথা বলেছেন এবং ওনার কথাতে প্রথম তো একটা প্রমাণিত হয় যে পুলিশ কাউর না কাউর দালালি করে, পুলিশ নিজের কাজটি করে না। এটা তো প্রমাণিত, আইদার পার্টি নয় সমাজ বিরোধীদের। এখন এই সমাজ বিরোধী তখনই থাকা সম্ভব সে যদি শাসক দলে থাকে, কারণ শাসক দলে না থাকলে সমাজ বিরোধী টেকার কথা না এবং টেকেও না। সুতরাং এটা ধরে নিতে হবে পরিষ্কারভাবে উনি ওনার নিজের দিকেই আঙুলটা তুললেন, এটা একদম প্রমাণিত। এবং এটা সর্বক্ষেত্রে গোটা পশ্চিমবাংলায় যা হচ্ছে এবং এই অ্যান্টি সোশ্যালরা যা করছে, এদেরকে কাজে লাগায় শাসক দল ঠিক ভোটের সময়, এবং সেইটার জন্য এরা সারা বছর 5.5 বছর ধরে এরা ছাড় পায়, বিভিন্ন রকম কোঠায় এরা ছাড় পেয়ে যায়। আমি কোঠাগুলো আর বলছি না, কোঠাগুলো সবাই বুঝে নিন যারা অনুষ্ঠানটা দেখছেন, সেই কোঠাতে ছাড় পেয়ে যায়। যার জন্য আজকে এই দৌরাত্ম্যটা বেড়ে গেছে। তা না হলে কথায় কথায় মার্ডার, কথায় কথায় গুলি। আমরা দেখো ভাই বামফ্রন্টের এগেন্স্টে অনেক বলেছি, অনেক লড়াই করেছি, এটা গোটা বাংলার মানুষ জানে, কিন্তু এইরকম সমস্ত একটা উচ্ছৃঙ্খল অবস্থা গোটা রাজ্য জুড়ে এই দৃশ্য দেখিনি, যেখানে মন্ত্রীকে আজকে বলতে হচ্ছে এরা কার দালালি করে, এবং মন্ত্রী স্বীকার করছেন নেপথ্যে যে এই পুলিশ কাউর না কাউর দালালি করে, এবং এটা তো ঘটনা।
যে পুলিশ যাদের উপরে অত্যাচার হলো, পুলিশ দেখা যাচ্ছে সেই পরিবারের লোককে অ্যারেস্ট করছে। কেন? যারা অত্যাচার করেছে তারা শাসক দলের লোক। সেই জন্য নেতাদের কথায় বা ছোটোখাটো কাউন্সিলর কি ছোটোখাটো, তার থেকেও ছোটোখাটো তৃণমূলের নেতা আমি বলবো না, আমি তো নেতাদের দেখেছি সামনে থেকে সব, তাদের কি দৌড় আমার জানা আছে। তারা অবধি বললে পুলিশের থানা ওসি থাকেন, কিচ্ছু করার থাকে না। কেন পুলিশ, আমি এখনো বুঝতে পারছি না যে পুলিশ কাদের টাকায় মায়না পায়। আসলে পুলিশও এখান থেকে উপরই তোলে, পুলিশও ওই সমস্ত সমাজ বিরোধীদের দৌরাত্ম নিয়ে তারাও তোলে। আবারও বলছি, সব পুলিশ নিশ্চয়ই খারাপ নয়, কিন্তু অধিকাংশ পুলিশ আজকে দূষিত। যেভাবে তৃণমূল কংগ্রেসের সবাই তো খারাপ হতে পারে না, কিন্তু যারা ভালো মানুষ ছিলেন 2-4 জন বাদে সব দূষিত হয়ে গেছে। এই রাজ্যটাকে পলিউটেড করে দিয়েছে ইন এভরি সেন্স। একদম। আমি এখান থেকে পার্থদার কাছে যাব। পার্থদা, মানে এটাতে মনে পড়ে যাচ্ছে এই পুলিশকেই আমরা দেখি প্রমোটার পেটানোয় যে অভিযুক্ত যে তৃণমূল কাউন্সিলর তাকে খুঁজে পায় না পুলিশ, আবার এই পুলিশকে ফিরহাদ হাকিম কখনো বলছেন অ্যাক্ট নাও। একদমই তাই। এবং শোভনবাবু যেখানে দাঁড়িয়ে এই স্টেটমেন্ট করছিলেন তার ঠিক 2 কিলোমিটার দূরের জায়গায় হচ্ছে জায়েন্ট সিং, আপনারা যেটা দেখান কামারহাটি। ফলে সেখানে সেই মাস্তানি যা চলছিল সেখানে কোর্টের ইন্টারভেনশন করতে হয়েছে, তা নাহলে পরে তার বাড়ি অবৈধ বাড়ি সেটাকে ভাঙা যাচ্ছে না। হ্যাঁ, এইবার এখানেই প্রশ্ন, আপনি যদি দেখেন যে যখন ববি হাকিম বলেন যে পুলিশ কই, ইন্টেলিজেন্স কই বলে এই চিৎকার করেন, এবং শুট আউট কার বিরুদ্ধে হচ্ছে, যে এই কসবাই তৃণমূলের কাউন্সিলর সুশান্তবাবুর বিরুদ্ধে, তার জীবন। আপনি যদি দেখেন তার কিছুদিন বাদেই হচ্ছে যে মালদায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় নেতা, তিনি শুট আউটে গুলিবদ্ধ হয়ে মারা যাচ্ছেন। তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, তিনিও তৃণমূলের নেত্রী, তিনিও বলছেন যে পুলিশ হচ্ছে যে হ্যাঁ এর সাথে জড়িত এবং তৃণমূলের একাংশও জড়িত। ফলে এখানেই প্রশ্ন যে আজকে শোভনবাবু যখন এই কি বলবো স্বীকারোক্তির কথা বলছেন বা খানিকটা হচ্ছে ইন্ট্রোস্পেকশনের ঢঙে, তখন আমার সত্যি মনে হয় যে এরা মুখে কি ভাবছেন আর মনে কি বলছেন, এই দুটোর মধ্যে হচ্ছে যে তফাৎ অনেকটা। এবং এই কারণেই যে বলছি যে পুলিশের কাজ করতে পারে না। আপনাদের বকটুই বিস্ফোরণের কথা মনে থাকবে, ভেরি ইন্টারেস্টিং পার্ট। ওখানে প্রথম বলা হয়েছিল যে টিভি ফেটেছে বড় একটা, 10 জন মানুষ মারা গেছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী যখন গেলেন 2 দিন বাদে, সেখানকার স্থানীয় তৃণমূল নেতার শাস্তি হয়েছিল এই কারণের জন্য যে তিনি হচ্ছেন যে পুলিশ ডাকেননি ঠিক সময়, দমকল ডাকেননি। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় পুলিশ আসবে কি আসবে না সেটা তৃণমূলের নেতাদের উপর নির্ভর করবে, যে তিনি ডাকছেন কি ডাকছেন না, তার ডাক পাঠালে। ফলে এবার এখানেও যে গোটা এলাকাটা বিরোধী শূন্য রাজনীতি করে কোনো না কোনো তৃণমূলের গোষ্ঠী, এ হোক বি হোক সি হোক ডি হোক, তারা নিয়ন্ত্রণ করছেন। তারা বললে পুলিশ আসবে, তারা না বললে পুলিশ আসবে না। ফলে শোভনবাবুর কথা, শুধু দুষ্কৃতীদের হয়ে দালালি পুলিশ করছেন না, তার দলের একাংশ যারা দুষ্কৃতির সাথে যুক্ত তাদের হয়েও পুলিশ দালালি করছে। এই জিনিসটা একেবারে পার্থদার কাছে আমি অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম। পার্থদা যদিও মানে কি বলে মননে বামপন্থী, কিন্তু পার্থদার ঠিক কথাটা বলা দরকার ছিল। যখন বলবেন তো একবারে ঠিক বলুন না। সমীর দে এমন ভাবে কথা বললেন, ঠিক বলেছেন। আমি মাঝখানে বলিনি পার্থদা একটা কথা বলুন, মাঝখানে একটা কথা বলি পার্থদা, শুনতে তো হবে যখন বলছেন। না শোভনবাবু ঠিক বলেছেন। সমীর দা একটু আগে বললেন যে আমরা এসব দেখেনি কোনোদিন। কি করে দেখবে? সমীর দা তো সুচপুর দেখেনি গণহত্যা, সমীর দা জেনোসিস দেখেনি, সমীর দা কোনোদিন মরিচঝামি দেখেনি, সমীর দা কেশপুর দেখেনি, পিংলা দেখেনি, গণহত্যা দেখেনি। প্লিজ বলতে আনন্দমার্গের হত্যা দেখেনি, কসবা দাঁড়িয়ে বিধানসভা দাঁড়িয়ে লাইন দিয়ে জ্বালিয়ে দেওয়া লোককে সমীরদা দেখেনি, সমীরদা ভিখারি পাসওয়ান দেখেনি, সমীরদা সিংহর দেখেনি। মাঝখানে বলতে দিচ্ছেন বলতে দিচ্ছেন না, আনন্দমার্গী দেখেনি। সুতরাং কলকাতা বা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একের পর এক গণহত্যা সমীর দ্বারা দেখেনি, তখন চোখে ঠুলি দিয়েছিলেন, তখন দেখতে পাননি। আর পার্থদা সমস্ত ভুলে গেছেন, ধোয়া তুলসী পাতার মতো কথা বলছেন, আচরণ করছেন এমন যেন বানতলা ধানতলা ডিসেম্বর মেহতা কিচ্ছু হয়নি বাংলায়। সুতরাং আজকে দাঁড়িয়ে যদি আজ সোমনদেব চট্টোপাধ্যায় একজন মন্ত্রী হয়ে বলেন কোথাও কিছু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যদি কোথাও দাঁড়িয়ে কেউ এর এগেইনস্টে কোনো কিছু কোনো পুলিশের কোনো একাংশ যদি করে থাকে কাজ করবে। কোন মুখ্যমন্ত্রী বলেছেন? কোন মুখ্যমন্ত্রী বলেছেন? আমার নাম কবে বুদ্ধও বলেছেন, কবে বুদ্ধও বলেছেন, বুদ্ধও বলেছেন আজকে আমার জামানায় এই 20 বছরে 56,000 ভালো হয়েছে, 22,000 ভালো হয়েছে। সুতরাং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, যেটা সমালোচনা করতে পারেন এই বামপন্থীরা বা সংবিধানরা পারেন। আমি একটু উত্তরটা দিই 1 মিনিট। তার কারণ রাহুল আমাকে রেফার করলো বারবার, এবং রাহুলকে আমি ধন্যবাদ দিচ্ছি। রাহুল যা যা বলল বামফ্রন্ট আমলে হয়েছে প্রত্যেকটা ঘটনাই সত্যি, প্রত্যেকটা ঘটনার আমি নিন্দা করেছি। সেটা আমি বা আমরা, সেটা রাহুল জানে না। সেই কারণে বামফ্রন্টের এগেইনস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, এটাও রাহুল ভুলে গেছে। রাহুল কোথায় ছিল তখন? রাহুল কোথায় ছিল তখন? আমরাই প্রথম প্রতিবাদ করি। আজকে আবারও বলছি,
তৃণমূলের আমলেও প্রথম 5-6 মাস বাদ দিয়ে তৃণমূল সরকার আমি দেখছিলাম, আমার মনে হচ্ছে এটা একটু সেম সাইড গোল হয়ে গেছে। কারণ শোভনদেববাবু বোধহয় ভুলে গেছেন যে পুলিশ মন্ত্রী খোদ মমতা ব্যানার্জি নিজে, মুখ্যমন্ত্রী নিজে। এবার মুখ্যমন্ত্রীও তো অনেকবার বলেছে যে অমুক এসপি অপদার্থ, তমুক জায়গায় পুলিশ ঠিক করে কাজ করছে না বলে তৃণমূল হেরেছে। এবার পুলিশের বাহার তো আমরা অনেক দেখেছি, জুনিয়র ডাক্তাররা অত ছোট বয়সে গিয়ে একটা শিরদাঁড়া জমা দিয়ে এলো যে যদি শিরদাঁড়াটা ঠিক হয়, কিন্তু শিরদাঁড়াটা যে গুঁড়িয়ে ভেঙে ফেলেছে পিপল লাইক মুখ্যমন্ত্রী নিজে। ফিরহাদ হাকিম বলেছে কি অ্যাক্ট নাও, অথচ জানে ভালো করে যে অ্যাক্ট যদি করে পুলিশ প্রথম বাসটা হয়তো ফিরহাদ হাকিম এবং এই ধরনের মন্ত্রীরা পাবে। তোমার মনে থাকবে যখন শেখ শাহজাহানকে ধরতে তাদের এতগুলো দিন লাগিয়ে দিল, এবং শাহজাহান যখন প্রথম আমরা দেখলাম যে জেলের দিকে ঢুকছে, আরে বাবা আমি তো ভাবলাম এ বোধহয় বেড়াতে যাচ্ছে, পেছনে বোধহয় বডিগার্ড, মানে ইভিনিং ওয়াক টক করতে যাচ্ছে, পুলিশ কিন্তু সঙ্গে নিয়ে গেছে। তো পুলিশকে তো এইখানে নামিয়ে দিয়েছে। এখন শোভনদেববাবুর হঠাৎ এখন বোধোদয় হয়েছে যে পুলিশ কার দালালি করছে। উনি ভুলে গেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং চলে যান থানায় দুষ্কৃতীতে বাঁচাতে। তো সেই পুলিশের কি করতে পারে? আমি বলছি না যে পুলিশ অপদার্থও বলছি না, পুলিশের শিরদাঁড়া নেইও বলছি না। একদম বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কিন্তু যেহেতু সামনে বিধানসভা নির্বাচন 26-এর, তার আগে দেখুন এসআইআর এর প্রক্রিয়া চলছে, আমরা প্রত্যেকেই জানি, এবং তা নিয়েও তরজা চলছে। বালুরঘাটে বিজেপির এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন সুকান্ত মজুমদার। আসানসোলে বাড়ি বাড়ি এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। পোলবায় আবার সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করতে যান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শিলিগুড়িতে নিজের দলীয় কার্যালয় সিএ সহায়তা শিবিরের আয়োজন করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দেখুন, শুরু হয়ে গেছে এসআইআর। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা, আর এই নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ গন্ডগোল চলছে সমান তালে। এই প্রেক্ষাপটে রবিবাসরীয় সকালে বিজেপির জনপ্রতিনিধিরা কোথাও সিএ ক্যাম্প, আবার কোথাও এসআইআর হেল্প ডেস্কে, কেউ আবার সরাসরি বাড়ি বাড়ি ঘুরে এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিলেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেরই বাসিন্দা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার এখানকার বিজেপির এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত থাকেন তিনি। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা থেকে শুরু করে নিজেই ফর্ম ফিল আপের কাজে হাত বাড়ালেন বিজেপি সাংসদ। সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আসানসোল দক্ষিণের 96 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। 61 বুথ আর 62 বুথে, এবং প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি তারা এসআইআর ফর্ম পেয়েছেন কিনা, ফর্মটা ফিল আপ করেছেন কিনা। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছেন, তারা সাহায্য করবেন, কোনো অসুবিধা হলে জানাবার কথা বলছি। এবং বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি তখন তৃণমূল কাজে বাধা দিচ্ছে, হেকেল করার চেষ্টা করছে, অপমান করার চেষ্টা করছে, রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের ভাবে অবস্ট্রাকশন করার চেষ্টা করছে। সিএতে আবেদন করছেন, তারা নিজেরা বিবেচনা করে দেখুন যে গাছের ডালে বসে রয়েছেন সেই গাছের ডালটাই কেটে ফেলছেন না তো। বিজেপির নেতারা তো আপনাকে গাছে তুলে দিচ্ছে, তারপর মইটা কেড়ে নিয়ে যখন পালিয়ে যাবে আপনার জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে। এদিনই হুগলির পোলবাই সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করতে আসেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নাগরিকত্ব বিজেপি দিচ্ছে, যারা বিভ্রান্ত করছে সেই মতুয়ারা যদি কিছু পয়সার লোভে কেউ যদি বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে থাকে, দায় তার সম্পূর্ণ তাদের। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আস্থা রাখতে পারে। প্রধানমন্ত্রী তিনি প্রথমেই প্রধানমন্ত্রী হওয়ার আগেই বলেছিলেন দেব, আর সেটা দিচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন, বিজেপির প্রতি ভরসা রাখুক। শিলিগুড়িতে নিজের দলীয় কার্যালয়ে সিএ সহায়তা শিবিরের আয়োজন করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ধর্মীয় কারণে, শুধু ধর্মীয় কারণে তাদেরকে এপাশে আসতে হয়েছে। তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তারা দায়বদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই সিএএ এটা অ্যাক্টে পরিণত হয়েছে। সিএ ক্যাম্প করে মানুষগুলোকে বিপদে ফেলবেন না তো।
সিএর ক্যাম্পে দরখাস্ত করার পর নাগরিকত্ব না পেলে প্রমাণিত হয়ে যাবে যে তারা বেনাগরিক, নাগরিক নয় বলেই তারা নাগরিকত্ব চেয়েছিল, মানুষগুলোকে বিপদে ফেলা হবে। আবার আবেদন থাকবে এই ভুল, এই ফাঁদে পা দেওয়াটা বেঠিক হবে, বরং সবাই মিলে ঐক্যমত্য হন যে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ তারা এখানকার ভোটার, তারা এখানকার নাগরিক। এই কথাটা বিজেপি, তৃণমূল সহ সবাই মিলে পারলে বলুক, না পারলে তারা ধরা পড়ে যাবে। সব মিলে এসআইআর নিয়ে রাজনৈতিক পারদ চরমে উঠেছে। মুন্না আগরওয়াল, সনদ ঝা ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে সরাসরি বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, এসআইআর এর সঙ্গে তো সিএ এর কোনো সম্পর্ক নেই, তাহলে সিএ ক্যাম্প কেন? আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার এই অভিযোগ করতে শুনেছি যে এসআইআর এর নামে ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে। না দেখো, ইলেকশন কমিশন একটা প্রভিশন রেখেছে লোকাল, মানে ইয়াররা যদি মনে করেন কোনো লোকাল ডকুমেন্ট নাগরিকত্ব প্রমাণে কাজ করবে, তাহলে সেটা তারা ব্যবহার করতে পারেন। ফলে সেই জায়গা থেকে আমি তোমাকে বলছি যে বিজেপি অনেক উৎসাহের সাথে সিএ ক্যাম্পগুলো করছেন, কিন্তু দ্রুততার সাথে যদি তাদের নাগরিকত্ব না পান, মানে সাম্প্রতিক অভিজ্ঞতা কিন্তু খারাপ। সম্প্রতি যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং তারা অনেকেই নাগরিকত্ব পাননি। ফলে সুকান্ত মজুমদাররা যত উৎসাহের সাথে সিএ ক্যাম্পগুলো তৈরি করছেন, অ্যাপ্লিকেশন করাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেটটা যদি দ্রুততার সাথে না দিতে পারেন এবং এই এসআইআর এর পর্বে যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কপালে কষ্ট আছে। এই মতুয়ারাই কিন্তু আপনাদের তাড়া করবে, এই রাজবংশীরাই কিন্তু আপনাদের তাড়া করবে। আমি আপনাকে বলছি যে এটা কিন্তু যদি নাগরিকত্ব শংসাপত্র দ্রুততার সাথে আপনারা দেওয়াতে না পারেন, তাহলে কিন্তু আমি বলছি সুকান্ত মজুমদার আপনাদের কপালে কিন্তু কষ্ট আছে। এই মানে মতুয়ারাই কিন্তু আপনাদের ধাওয়া করবে, তাড়া করবে। তখন কিন্তু আপনারা কিন্তু তখন তৃণমূলের মানে ঘাড়ের দোষ চাপালে কিন্তু একেবারেই চলবে না। অবশ্যই একটা সুযোগ আছে নাগরিকত্ব প্রমাণের, সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে নাগরিকত্বের যদি শংসাপত্র পায়, তাহলে তারা দ্রুততার সাথে এসআইআর এ নাম লেখাতে পারবে। কিন্তু সেই নাগরিকত্ব শংসাপত্রটা কি সত্যি ভারত সরকার দ্রুততার সাথে দিবে, নাকি যেটা ইতিমধ্যেই শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর এবং তার ভাইরা যেমন সুব্রত ঠাকুর, এরা মানে সিএ এর ক্যাম্প তৈরি করে তারা প্রথমে 60 টাকা করে নিচ্ছে যে তোমরা মতুয়ার ইয়ে নাও, সঙ্গের সার্টিফিকেট নাও, তারপরে নাগরিকত্বের সার্টিফিকেটের জন্য আবার অনলাইনে 990 টাকা দিতে হচ্ছে। এইটা কিন্তু প্রশ্ন আসবে, মানুষ টাকা দিচ্ছে, 900 টাকাই হোক। ফলে দিনের শেষে যদি সার্টিফিকেট মানুষ না পায়, তাহলে মানুষ কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত হবে বিজেপির নেতা। বিশ্বনাথ দত্ত পরপর দুটো প্রশ্ন রাখলেন, অবশ্যই তার উত্তর দেবো, কিন্তু আমি বলছি যে এসআইআর নিয়ে এই যে মানুষের মনে একটা প্রশ্ন উঠছে, একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, এটা তো প্রথমেই আপনারা দূর করে দিতে পারতেন। এখন এই সহায়তা শিবির কেন, বা এখনই এই সিএ ক্যাম্প কেন? তাহলে তৃণমূল যেটা বলছে যে শুধুমাত্র ভোট টানার জন্য, তাই কি? না না না, প্রথমত আমি ক্ল্যারিফাই করে দিই, কোথাও কোনো টাকার লেনদেন হচ্ছে না। আমি জানি না বিশ্বনাথের কাছে না না, আমি সতর্কতা বলছি 60 টাকা করে দিলে সঙ্গের না, সেটা হয়তো যদি স্ট্যাম্প পেপারে কিছু লিখতে হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। আবার অনলাইনে না 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 না, অনলাইনে কোনো টাকা লেনদেন। আমি আপনাকে বলছি, আপনার অনেক জ্ঞান বিশ্বনাথ দা, আমি আপনার সঙ্গে তর্ক করতে রাজি নই। আমি বিজেপি স্পোকসপারসন বলছি, টাকা লেনদেন কোথাও হচ্ছে না। আপনি অনলাইন আছেন, আজ আমার গলার জোর অনেক বেশি থাকবে। আমি বারবার বলছি কোথাও টাকার লেনদেন হচ্ছে না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য। আর বাকি রইল পাপিয়া তোমার স্পেসিফিক প্রশ্নে, আমরা কোথাও হুজুক করে সাডেনলি ইলেকশন এলেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করছি তা নয়। তোমার মনে থাকবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে অ্যাক্টটা, সেটা কিন্তু 24 সালের আগে শুরু হয়ে গেছিল। যারা যারা সেটাকে অ্যাভেল করেনি তৃণমূলের এই ভুল বোঝানোর জন্য, সেটার জন্য আবার নতুন করে হচ্ছে সেই অ্যাপটা ফিল আপ করতেও হেল্প করা হচ্ছে। এর বাইরে কোনো কিচ্ছু হচ্ছে না। আর বাকি রইল এসআইআর ফর্ম, আমিও ফিল আপ করেছি, তুমিও ফিল আপ করেছো, প্রত্যেকেই আমরা এখানে ফিল আপ করেছি। ইট ইজ আ ভেরি ইজি প্রসিজার। একদম এসআইআর রুটিন প্রক্রিয়া, একটা ইজি প্রসিডিওর, যেরকম শতরপাতি বলছিলেন, মানে এটা যদি আগে থেকে বলা হতো একটা ইজি প্রসিডিওর গ্রামে গঞ্জে মানুষের কাছে, তাহলে মানুষের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে একেবারে সেই জায়গাটা তৈরি হতো না। ফিরদৌস, দেখুন আমি প্রথমেই বলি,
এই এসআইআর অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে যে এসআইআর করা হচ্ছে তার সঙ্গে সিটিজেনশিপটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, সিটিজেনশিপ যদি এই সিএর জন্য যদি কাউকে নাগরিকত্ব দিতে হয় তাহলে এটা তো ধারাবাহিক প্রক্রিয়া, এই সময় দিতে হচ্ছে কেন? দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, নাগরিকত্ব পাওয়া বা কারা, এই দুটো বিষয়ই হচ্ছে একেবারে কেন্দ্রের সরকারের আওতাভুক্ত একটি বিষয়। অর্থাৎ ভারতবর্ষে নাগরিকত্ব কারা হয় মূলত সিটিজেনস অ্যাক্টের 3টে প্রভিশন ওয়াইজ, এবং এই ক্ষমতা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে। ধরুন, নির্বাচন কমিশন এসআইআর করার পরে চূড়ান্ত তালিকায় কারোর নাম ধরুন প্রকাশ হলো না, তাহলে সে ভারতের নাগরিক রয়েছেন কি নেই এটা কিন্তু নির্বাচন কমিশন বলতে পারবে না, বলবে সেন্ট্রাল গভর্নমেন্ট। ক্লিয়ার করে দিই, এটা একদম সম্পূর্ণভাবে কেন্দ্রের বিষয়। আর একটা কথা খুব পরিষ্কার বলে দিই, দেখুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, মূল যে আইন সেই সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট মানে সেই আইনে সেটা সংশোধিত হয়ে ঢুকেছে, কিন্তু আইনে কোথাও বলা নেই যে কত দিনের মধ্যে নাগরিকত্ব দেবেন। এবং আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, এই অ্যাক্টটি ভালো করে পড়বেন, সেখানে কিন্তু বলা আছে যে নিপীড়িত মানুষ, সে শিখ হতে পারে, হিন্দু হতে পারে, তাকে প্রমাণ করতে হবে নিপীড়িত, পারসিকিউটেড। এই শব্দবন্ধ কিন্তু অনেকে নাগরিকত্ব পাওয়ার প্রতিবন্ধকতা তৈরি করবে। সকলে কিন্তু যে নাগরিকত্ব অ্যাপ্লাই করলেই পেয়ে যাচ্ছেন বা এই সময়কালে পেয়ে যাবেন সেটা যদি না হয়, আসলে যে মানুষটির ধরুন ভোটার লিস্টে নাম আছে, যার কাছে এপিক কার্ড আছে, যদি সকলে একসঙ্গে দাবি করতেন যে 2002 সালের ওই ইয়ার্ডস্টিক না ধরে যে মানুষটির এর আগের বছর লিস্টে নাম আছে, যার কাছে এপিক কার্ড আছে, যার কাছে আধার কার্ড আছে, সেই মানুষটি আবার এবছরও ভোট দিতে পারবেন, এইটা যদি সমস্ত রাজনৈতিক দলের দাবি হতো এবং সেটার সঙ্গে নাগরিকত্বকে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যম দিয়ে নাগরিকত্ব পাওয়ারটাকে গুলিয়ে না দিতেন, তাহলে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যারা ওই অন্য দেশ থেকে এসেছেন, তাদের ক্ষেত্রে আরো সুবিধাজনক হতো। সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষের কথা বলছেন তো, আর এবার বিএলওদের কথা বলতেই হবে, কারণ দেখুন, বেলেঘাটায় অসুস্থ হয়ে পড়েন এক বিএলও, কাজের চাপ আর নিতে পারছে না বললেন অনিমেষ নন্দী নামে ওই বিএলও, তাকে একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনা আসছে। আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার, নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচন্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি, শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটার ডিভাইন নার্সিং হোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব, আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে? 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে, তখন তার দায় কে নেবে? একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্বাভাবিক তো, এই ঘটনা তো আমরা বারবার করে বলছি, বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে, তার জন্য 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতে হবে। এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের। অনেকের বয়স হয়েছে, স্কুল শিক্ষক, অনেকে ভালো করে হাঁটতেও পাচ্ছেন না, এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে, তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমি ওই বিএলও সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিক্ষোভ দেখেছেন, অসুস্থতা দেখেছেন, তো পশ্চিমবঙ্গে এত বিক্ষোভের কারণ কি? হ্যাঁ, প্রক্রিয়াটায় চাপ আছে, যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার দুপুর 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.16%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি সমীরদার কাছে আসবো একদম সাধারণ মানুষের জায়গা থেকে, যে আপনি নিশ্চয়ই এতদিনে এনুমারেশন ফর্ম পেয়ে গেছেন, যে একজন বিএলও আসছেন তাকে বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে, যিনি বলছেন হসপিটালে ভর্তি রয়েছেন যে আগে আমার জীবন না আগে আমার কাজ, এত কম সময় কি করে এতগুলো কাজ করব? দেখো, এই প্রশ্নটা আমরা এইখানে বসেই ঘণ্টাখানেক সুমন প্রোগ্রামে আমরা তুলেছিলাম বেশ কয়েকজন, যে তাদের সিকিউরিটি, তাদের শারীরিক অবস্থা, কারণ এতটা অল্প সময়, এটা আরও দীর্ঘ সময় ধরে করলে ওনাদের উপরে এই প্রেশারটা পড়তো না, এবং যিনি অসুস্থ হয়েছেন তার সুস্থতা আমি কামনা করছি। কিন্তু একটা ভালো জিনিস আমাকে বলতেই হবে, আজকে এতক্ষণ অনেক নেগেটিভ কথা বললাম, যে এখনও অবধি সেই অর্থে যেই আশঙ্কাটা আমরা করছিলাম যে বিএলওরা যখন বাড়িতে বাড়িতে যাবে তখন কোনো কারণে তাদের উপরে যেন শারীরিক নির্যাতন না হয়, কোনো রাজনৈতিক দল, আমি যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক, সেই ধরনের আক্রমণ এখনও হয়নি বা হওয়ার প্রবণতা নেই। ইটস আ ভেরি গুড সাইন ফর আওয়ার স্টেট। এই কারণ বিএলওরা ওরা সরকারি চাকরি করছেন এবং সরকারের প্রদত্ত কিছু কাজ করছেন, ওনার কাজের বাইরে গিয়ে, এবং তাদের উপরে যদি অত্যাচার হয় সেটা আরও মর্মান্তিক। এবং আমি এখনও বলছি যে সময়টা অনেক কম, এবং আমরা দেখতে পাচ্ছি ভদ্রমহিলারা দাঁড়িয়ে আছেন, একদম সময় অনেক কম, সেই অভিযোগই করছেন বিএলওরা, কাজ বেশি সময় কম। বিএলওদের একাধিক অভিযোগ নিয়ে আমরা আলোচনা করছি, এবং এখান থেকে আমি রাহুলদার কাছে যাব। রাহুলদা, তাহলে তো সরকার এই ব্যবস্থাটা করতে পারে যে যে চাকরি করছে সরকারি কর্মীরা তাদেরকে সেখান থেকে অব্যাহতি দেওয়া, তাহলে এই অভিযোগগুলো সামনে আসে না। নির্বাচন কমিশন কি করছিল? এমন একটা এত বড় একটা কর্মকাণ্ডে দাঁড়িয়ে এত কম সময়ের মধ্যে 1200 লোকের জন্য একজন মাত্র বিএলও, আজকে 8 কোটি মানুষের কাছে পৌঁছানোর সময়টা কোথায় এদের কাছে? ওদিকে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলছেন বিহারে যেমন 52 জন বিএলওকে পচিয়ে মেরেছি জেলে বসে, এখানেও জেলে পচাবো। আজকে এই বিশাল প্রেশার কখনো বিরোধী দলনেতার থেকে, কখনো আজকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের থেকে যে আমরা ব্যবস্থা নেব, কি করে হবে? কেন আগে থেকে প্রচারটা করা হলো না যখন বিহারে গোটা এসআইআর পর্বটা হয়ে গেল? বাংলা নিয়ে তো সবথেকে বেশি প্রশ্ন আছে। প্রচার হয়েছে, খুব ক্লিয়ারলি প্রচার হয়েছে। যখন প্রথম দিন প্রেস কনফারেন্স করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একেবারে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছে, এবং তারপরে বোধহয় 2খানা না 3খানা বিএলওদেরও ট্রেনিং হয়েছে। এখানে স্ট্রেসের কোনো ওনার যাকে দেখাচ্ছে স্ক্রিনে, আমরা বারবার বলছি যে তার দ্রুত আরোগ্য কামনা করি। কারা আত্মহত্যা করেছে, কিভাবে মৃত্যু হয়েছে সেটা ছেড়ে দাও, আমি এটা নিয়ে বলতেই চাই না, এটা নিয়ে শেষ হবে না। আমি শুধু বলছি যে এটা অত্যন্ত স্ট্রেসলেস কাজ। আমি শুধু একটা জিনিস বলবো, যে চাপের মধ্যে বিএলওদের কাজ করতে হয়েছে, বিশেষত বিএলওদের যদি যে ক্রোনোলজি শেখানো হয়েছে যে ডিলিট, ডিটেক্ট এবং ডিপোর্ট, এবং এটা আর রাজ্যের সরকার, রাজ্য শাসক দল বলছে হচ্ছে যে এখান থেকে মৃত ভোটার হলেও লেফট হলেও তাদেরকে রাখতে হবে, এরকম দাঁড়িয়ে জায়গায় বিএলওদের যখন কাজ করতে হচ্ছে তাহলে কাজের জায়গায় অমানসিক চাপ। কেন আমি জানতাম না যে প্রাথমিক শিক্ষক হতে গেলে ডিজিটাইজেশনে দক্ষতা হয়, প্রাথমিক শিক্ষক হতে গেলে তাকে ডেটা এন্ট্রি জানতে হবে। এত প্রশ্ন উঠতেই পারে, কিন্তু আমরা সবাই চাই এসআইআর হোক, বৈধ নাগরিকের নাম যেন থাকে, অবৈধ নাগরিকদের নাম যেন বাদ যায়, এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া। আজকের সরগরম প্লাস এখানেই শেষ করছি। এবার দেখুন বাঙালির শ্রেষ্ঠত্বকে এবিপি আনন্দর কুর্নিশ, ব্যতিক্রমী বাঙালিদের সম্মান। একটু পরেই দেখুন সেরা বাঙালি 2025।